টুলস ইউজ করছি। টুলসটা হলো ভাইজার। এটা হলো আমার মোবাইলের সাথে কানেক্টেড এবং সেখান থেকে আমি একটা রিয়েল টাইম আমার স্ক্রিনটা শেয়ার করব। ঠিক আছে? ভাইজার নিয়ে কেউ কাজ করে থাকলে করতে পারেন। যদি জেনে থাকেন ভালো, না জানা থাকলে জাস্ট অনলাইন হলেই হবে। এটা জাস্ট শেয়ারিং একটা টুলস। সো এটা হলো আমার অ্যাপ্লিকেশনস এর হোম পেজ হলো এরকম। ঠিক আছে? সো আমি এখানে অনেকগুলো গ্রুপ তৈরি করেছি। যেহেতু সাইন ইন সবাই করেছেন, সো আমি ধরে নিচ্ছি যে আগের অনবোর্ডিং ফ্লোটা সবাই জানেন। অনবোর্ডিংটা ফ্লোটা আমরা মেনটেন করেছি এর আগে। এখন আমরা যে সরি, এটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটা হলো আমাদের ফাইনাল প্যানেল। আমাদের অ্যাপসটার লক্ষ্যটা কি? এটা হলো 6টা থেকে 9টা। 6টা থেকে 9টা একটা দিনে কয়বার হয়? 2বার হয়। মর্নিং এ একটা, ইভিনিং এ একটা। 6টা থেকে 9টা পর্যন্ত তারা পোস্ট গুলা দিতে পারবে। এটা একটা পডকাস্ট টাইপের অ্যাপস। সো সেখানে দেখা যাবে কি যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সবার সুযোগ থাকবে যে তারা পোস্ট দিবে এবং বাকি যারা আছে তারা কি করবে? তারা হলো আফটার 9 সেটা শুনতে পাবে। ব্যাপারটা এরকম। তো এই জায়গা থেকে আমরা অ্যাপসটা তৈরি করেছি। যেহেতু অ্যাপসের স্পেকটা আপনারা জানেন না, সো আমি একটু হাইলাইট দিই। তো এখানে বলা আছে যে 6টা থেকে 9টা পর্যন্ত পোস্টিং টাইম, আর পোস্ট নাও অর ইউ ওন্ট হিয়ার ইউর ফ্রেন্ডস। সো 6টা থেকে 9টা পর্যন্ত তাকে একটা কোশ্চেন থ্রো করা হবে। কোশ্চেনটা এরকম থাকবে, খুব ফানি টাইপের কোশ্চেন। আমরা এখানে এআই টুলস ইউজ করেছি যেন তার রিজিয়নাল যে ইয়েগুলো থাকে সেগুলো যেন আসে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। আমি যখন এখানে আমি যখন এখানে যাচ্ছি, এটা যখন আমার 6টা থেকে 9টার মধ্যে আছে এবং কাউন্টডাউন শুরু হয়েছে, এটা মিনস হলো যে আমার এই কাউন্টডাউন সময়ের মধ্যে আমার এটা শেষ করতে হবে। সো আমি এখানে যখন যাব, ইন্টার্ন আমাদের যেটা আমরা করেছি, সো এখানে গেলে আমি যখন এটাতে হিট করব বা ঢোকার চেষ্টা করব, সো সেখানে আমাকে আম, আমার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সে আমাকে একটা কোশ্চেন থ্রো করেছে। এটা একটু স্ল্যাং ওয়ার্ড ইউজ করা হয়েছে লোকালি, জাস্ট ইয়ে করার জন্য, মানে ফ্রেন্ডলি একটা বিহেভ করার জন্য। আহ, এটা আমরা করেছি। এটাও একটা ব্যাপার যে আমরা এখানে কতটুকু স্ল্যাং ইউজ করেছি, এটা কোনো কমপ্লেন আছে কিনা, এই জিনিসগুলোও কিন্তু আমাদের একটা টেস্টিং এর অংশ। যেমন আমরা এটা টেস্ট করেছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু স্ল্যাং ওয়ার্ড আসছে যেটা আমরা আসলে এক্সপেক্ট করি না। যদিও এটা ফ্রেন্ড না, আমি এটা একটা ফর্মাল গ্রুপ হিসেবে করেছি, কিন্তু কোশ্চিন গুলা একটু মনে হচ্ছে যে উইয়ার টাইপের বা এরকম কিছু। সো এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমরা এটাকে কমপ্লেইন করব যে না, এই আমাদের এআই এর জন্য যেভাবে আমরা আহ, এটাকে করেছি সেটা আসলে প্রপারলি হয়নি। এটাকে আরো একটু মডারেট করতে হবে। সো এআই টুলসটা আমরা কিভাবে ইউজ করেছি? আমরা জেমিনাই এআই এপিআই ইউজ করেছি এখানে, যেখানে আমরা তাকে কিছু সেট অফ রুলস দিয়েছি এবং সেই সেট অফ রুলস এর উপর বেস করে সে কিছু কোশ্চিন তৈরি করে। এভরিডে সেই কোশ্চিন জেনারেট করে, যে কোশ্চিন গুলো অটোমেটেড হয় এবং এটা একটা সার্টেন সময় পর রিজেনারেট করে। এবং এটার মধ্যে দুইটা অংশ আছে। একটা হলো যে আমাদের যতগুলো গ্রুপ আছে, গ্রুপগুলোর মধ্যে অ্যাক্টিভ গ্রুপ আছে, ইনঅ্যাক্টিভ গ্রুপ আছে। অ্যাক্টিভ গ্রুপ হলে তারা কোশ্চিন তৈরি করবে, ইনঅ্যাক্টিভ গ্রুপ হলে তারা ওয়েট করবে নেক্সট কোশ্চিন কেউ পার্টিসিপেট করে সে পর্যন্ত। সো এখানে বেশ কিছু লজিক আমরা বিজনেস লজিক অ্যাপ্লাই করেছি।
তো এন্ড ইউজার কি বুঝবে? এন্ড ইউজার বুঝবে যে তার কোশ্চেন গুলো তার প্রপারলি আসছে কিনা। যদি না আসে থাকে তার রিজিয়ন ওয়াইজ, তাহলে সে কমপ্লেন করবে যে আমরা টেস্টার যারা আছি বা উইয়ার্ড কিছু থাকলে আমরা কমপ্লেন করবো যে এটা আমরা আসলে প্রপারলি আমি যেভাবে চাচ্ছি সেরকম হচ্ছে না, অথবা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে এটা অনেক বেশি স্ল্যাং হচ্ছে, অথবা ফর্মাল কোনো একটা গ্রুপের মধ্যেও আমরা এটা স্ল্যাং ইউজ করতেছে। সো এই জায়গাগুলোতে থেকে আমাদেরকে কোনো পজিটিভ পজিটিভ ভাবে এটাকে একটা ফিডব্যাক হতে পারে, ঠিক আছে? সো এটাও একটা ফিডব্যাকের অংশ। সো ফিডব্যাক বা ইস্যু যে কোনো জায়গা থেকে হতে পারে। সো এইখানে যদি আমি কিছু একটা এখন বলি, যেমন আমি বলছি যে এটা হলো কমন, আমাদের দুইটা অংশ আছে, একটা হলো আমাদের জেনারেল পার্ট, এটা হলো জেনারেল পার্ট, আর এখানে যখন আমি কি করব তখন এটা স্পেশাল কোশ্চেন, যে কোশ্চেনটা আমাদের এআই থেকে ইয়ে করেছে, মানে ইন্ট্রোডিউস করেছি। আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবো, কিভাবে চেঞ্জ করতে হবে আমি পরে বলছি। সো যখন আমি এটাকে হিট করব, এরপর আমাদের আস্তে আস্তে এখানে আমি এটাকে প্লে করতে পারি। এখন বলি, যেমন আমি বলছি, সো যতটুকু আমি রেকর্ড করেছি সেটা আমরা প্রিভিউ করতে পারবো, এবং সেখান থেকে আমি এখান থেকে আবার ইমোশন অনুযায়ী এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয় চ্যাট জিপিটি থেকে, বাট আমরা ওইটা অনেক সময় নেয় জন্য আমরা এটাকে আসলে স্টপ করে রেখেছি। আমাদের প্রসেসটা কি ছিল, যে 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 ল্যাঙ্গুয়েজ আপনি প্রিফার করেছেন এবং সেই ল্যাঙ্গুয়েজে যখন আপনি একটা ডেলিভারি দিয়েছেন স্পিচটা, সেই স্পিচটা চলে যাচ্ছে হলো এটা ট্রান্সক্রিপ্ট হচ্ছে। অ্যাজিওর একটা সিস্টেম আছে, অ্যাজিওর ট্রান্সলেটর, ওটা আরেকটা ট্রান্সলেশন একটা স্ক্রিপ্ট জেনারেশন একটা এপিআই, ওটা দিয়ে আমরা আসলে ওইটাকে ফার্স্টে, সরি এটা চলে গেল কেন, আমরা ফার্স্টে ওইটা দিয়ে ওকে ট্রান্সক্রিপ্টটা তৈরি করি। সেই ট্রান্সক্রিপ্টটাকে আমরা পাঠাই হলো এআই তে। এআই আবার ওইটার উপর ডিপেন্ড করে তার ইমোশন সিলেক্ট করে। ইমোশন আমাদের অনেকগুলো আছে, হ্যাপি, অ্যানয়েড, স্যাড, চিল আর কাম। সো এই কয়টা ইমোশন দিয়ে আমরা এটাকে ব্যক্ত করতে পারি, যে ইমোশন গুলো আমি সিলেক্ট করবো। সাপোজ আমি একটা চিল সিলেক্ট করলাম, এরপর যখন আমি পোস্ট দিচ্ছি, এটা হলো দুইটা স্ট্রেক। স্ট্রেক মানে হলো কনজিকিউটিভ 2 days আমি একটা কোশ্চেন রেখেছি, সেই 2 days এর উপরে বেজ করে এটা আসে। এরপর আসে আমার ফ্রেন্ডদের সাজেশন, আপনারা যারা এই গ্রুপে আছেন সবার লিস্ট এখানে থাকে। সো আমি ইচ্ছা করলে কয়েকজনকে একটা নেক্সট সাজেশন করতে পারি। যেমন আমি এখান থেকে চিন্তা করলাম যে তাকে একটা, সবাইকে একটা নেক্সট কোশ্চেন, কোনো ইম্পর্টেন্ট কোনো বা ফানি কোনো কোশ্চেন থাকলে আমরা এটা দিয়ে দিতে পারি। সাপোজ এটা আমাকে মনে হচ্ছে ফানি, সো আমি এটাকে, বা এটা মনে হচ্ছে যে গ্রুপের সাথে যায়, তো আমি এরকম কিছু অপশন পাবো, সেখানে আমি আরেকজনকে সেই অপশনটা বা গ্রুপের সবাইকে আমি এটা, বা যাকে যাকে আমি সিলেক্ট করব তাদেরকে আমরা এই কোশ্চেনটা নেক্সট সেশনের জন্য, নেক্সট সেশন মানে হলো আমার 6টা 9টা, ওই সেশনের জন্য আমি রিকমেন্ড করছি। সো যখনই আমি রেকমেন্ড করব, এটা একটা বোম আকারে থাকবে, ঠিক আছে? এবং এটা যখন চলে গেল, সো আমি এখন এই গ্রুপে আরেকটা পোস্ট দিতে পারবো 6টা থেকে 9টার মধ্যে, বিকজ অফ আমার স্টিল হ্যাভ টাইম। আর সেকেন্ড হলো যে আমার অলরেডি আরেকটা গ্রুপ, আরেকটা কোশ্চেন দেওয়ার মতো জায়গা আছে। সো এইখান থেকে আমি আবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে, করতে পারবো আর কি। যেমন আমি আমাদের আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড সব রকমের ল্যাঙ্গুয়েজই এখানে আমরা ইয়ে করেছি, যেহেতু আমরা একটা টুলস ইউজ করেছি যে অটোমেটিক্যালি এটা ট্রান্সলেট করে। সো যে কোনো স্ক্রিপ্টই সে ট্রান্সলেট করতে পারে, সো এটা সমস্যা হয় না। সো পৃথিবীর সব স্ক্রিপ্টই সে ইয়ে করতে পারবে। সাপোজ আমি জাপানিজ যদি দেই, সো এটা জাপানিজে কনভার্ট করবে। সো এটা এখন জাপানিজে আসছে। সো আমি যখন এটা দেখবো তখন জাপানিজে দেখবো, পরে যখন আমি কোশ্চেনটা দেখবো সেটা জাপানিজে দেখবো। এটাই হলো এখানের জায়গাটা। সো আমরা যেহেতু আহ, উম, এটা আসলে ইন্ডিয়ান বাঙালি কালচারটা, ইন্ডিয়ানরাই ওরা ডেভেলপ করছে এটা। সো ইন্ডিয়ান হিসেবে, ইন্ডিয়ান বাংলা হিসেবে আমরা পরিচিত, যে সিস্টেমগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড। সো এইখান থেকে নিতে পারবো। আরেকটা জিনিস আমরা করতে পারবো, এটাকে আমরা অ্যানোনিমাসলি সিলেক্ট করতে পারবো। যেমন আমি আমার ভয়েসটাকে চিনাইতে চাই না, সো এরকম একটা ক্ষেত্রে কেউ বুঝতে পারবে না যে কে পোস্টটা দিয়েছে। সো আমি আমার আইডেন্টিটিটা হাইড করে একটা পোস্ট দিতে পারবো। তো এই পোস্টটা আসলে মানে কেউ বুঝতে পারবে না সহজে, যদি না সে আমার প্যাটার্নটা বুঝে বা অন্য কিছু, বা এটা একটু স্ট্রেঞ্জ করা হয়েছে, এটাও একটা টুলস ইউজ করে করা হয়েছে, যেটা ফান ক্রিয়েট করা। অনেক সময় কিছু সেন্সিটিভ কোশ্চেন থাকে যেটা আমরা হয়তো দিতে চাই না। তো আমার ভয়েসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সো এটা আনরিকগনাইজেবল।
তারপরে রিকগনাইজ করতে পারে কেউ হয়তো অনেকগুলো, বা একজন, ধরেন কোনো একটা গ্রুপে আমরা 2 জন আছি, সো ডেফিনেটলি আমি ছাড়া আরেকজনই তো পোস্ট করবে। তো মানে অলমোস্ট এই গ্রুপের মধ্যে হলেও হয়তো কেউ পোস্ট বুঝতে পারবে না। সো অ্যানোনিমাসলি এটা পোস্ট করা হবে, যখন এটা প্লে হবে তখন এটা অ্যানোনিমাসলি প্লে হবে, এখানে তার নাম এবং তার অন্যান্য কোনো কিছুই এখানে অ্যাড হবে না। তো এই হলো আর একটা প্যাটার্ন যেটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। তো সেম ওয়ে এভরি টাইম আমরা ওইটা ইয়ে করছি। এখন আমার 17 মিনিট সময় আছে, বাট আমাকে ওয়েট করতে হবে টিল 9 টু প্লে অল দিস কন্টেন্ট। সো এইটা হলো ফান, এইটা একটা পডকাস্ট টাইপের, যে আমার ফ্রেন্ড গ্রুপের মধ্যে যারা আছি সবাইকে আমরা ইন্ট্রোডিউস করছি এবং সবাইকে বলছি যে আসো আমরা একটা গ্রুপে কনভারসেশন করি, কিন্তু টপিকসটা কি হবে, কি নিয়ে কথা বলবো আমরা। সো এই টপিকস গুলোকে জেনারেট করতেছিল এআই দিয়ে, এবং সেটাকে সবাইকে ব্রডকাস্ট করা হচ্ছে সবার। আশা করি সবাই পুশ নোটিফিকেশন পেয়েছেন। যে পুশ নোটিফিকেশনটা মানে যখনই 9টা শুরু হবে সবাই একটা পুশ নোটিফিকেশন পাবে যে ওকে, ইউর সেশন স্টার্ট, ইউ ক্যান স্টার্ট আপ কনভারসেশন বেসড অন দিস টপিকস। সো আপনি টপিকস এর উপর বেস করে কথাবার্তা শুরু করবেন, আপনার ফ্রেন্ডরা হয়তো ইন্টারেস্টিং টপিকসটা আমরা আনার চেষ্টা করব। যদিও এটা হয়তো খুব একটা ইন্টারেস্টিং হয়নি, আমাদের দিক থেকে আরো একটু ইমপ্রুভ করা দরকার হয়তোবা। সো সেইটাও একটা ইমপ্রুভমেন্টের জায়গা। মানে আমাদের ম্যানেজমেন্টের যে কিউরিসিটি সেটা হলো যে আসলে ইয়াং পিপল এটাকে কিভাবে নিচ্ছে, আসলে কি এটা তাদের এক্সপেকটেশনটাকে মিট করছে না করছে না, যদি না করে থাকে তাহলে তাদের ওপিনিয়নটা কি, এটাকে আরেকটু কি করলে ভালো হবে। তো সোফার আমরা চেষ্টা করেছি যে কাছাকাছি নিয়ে আসার জন্য কিছুটা রাফ কিছু কথাবার্তা আমরা এখানে ইউজ করেছি যাতে এটা একটু আঞ্চলিক মনে হয়। তো তারপরে এটা হয়নি সোফার, আমার মনে হচ্ছে আর একটু টিম করা দরকার। তো আপনাদের ওপিনিয়নটা খুব ইম্পর্টেন্ট, যত বেশি আপনি এটা টেস্ট করবেন তত আপনার বেশি ওপিনিয়নটা আপনি পাবেন। যখনই একটা কিছু পাবেন আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে এটাকে রিপোর্ট করে দিবেন যে এটা আমাদের মনে হচ্ছে যে এটা অ্যাবনর্মাল, এটা মনে হচ্ছে আমাদের সাথে যায় না। যেমন ইন্টার্নটাকে আমরা প্রফেশনাল হিসেবে দিয়েছিলাম, কিন্তু এটা সামহাও আসেনি। তো রাইট নাও আমি একটা গ্রুপ তৈরি করব। সাপোজ আমি এখানে গেলে আমি কি করব, আমি একটা গ্রুপে জয়েন করব অথবা গ্রুপ তৈরি করব, এবং গ্রুপে জয়েন করার পর আমি পোস্ট করব, আমার ফ্রেন্ড যারা গ্রুপে আছে তারা এটাকে মজা পাবে। আবার আমি অনেক সময় ভয়েসটাকে অ্যানোনিমাস করে আমি কিছু পোস্ট দিব, তারা এটা এনজয় করবে, তারা কিছু পোস্ট দিবে একই টপিক্সের উপরে, সেটা তাহলে তো আমি শুনবো, সেটা আমাদের জন্য ভালো হবে। সো এটা এটা এমন একটা অ্যাপস আমরা তৈরি করেছি, এটা ভাইরাল অ্যাপ হবে এরকম না। এরকম এরকম যে আপনি প্রতিদিন 2 বেলা হয়তো এটা ওপেন করবেন, কিন্তু এর বেশি আপনার দরকার হবে না। আপনি যখন এটা শেষ হবে 9টার সময় তখন আপনার কাছে একটা মেসেজ চলে যাবে যে তোমার প্লে লিস্ট তৈরি হয়েছে, ইউ ক্যান প্লে। সো আপনি যখন 6টা থেকে 9টার মধ্যে আপনি আপনার ফ্রেন্ডরা এবং আপনি সহ কিছু পোস্ট দিলেন, যখন 6টার পরে আপনি দেখবেন যে আরে এই টপিক সম্বন্ধে কে কি বলছে। সো আপনি যখন এটা শুনবেন, এটা পডকাস্ট টাইপের, যেমন আপনি এটা স্ক্রিন বন্ধ করে দিলেও এটা প্লে হবে। সো আপনি যদি ইয়ারফোন ইউজ করেন, বিশেষ করে যারা একটু বাইরের দেশে থাকে, তারা মেইনলি বিভিন্ন গাড়ি চালায় অথবা কাজের মধ্যে থাকে, ইভেন স্কুলের মধ্যে তারা কন্টিনিউয়াসলি কিছু শুনতে থাকে, তার বোরিং লাগে, এটা এটা মানে অলিখিত ভাবে সবাই অ্যালাউ করে আর কি। হ্যাঁ, তো এটা হলো ওইটার উপর বেস করে করা, যে আপনি যখন একটা কাজে যাচ্ছেন, আমরা যেরকম রেডিও শুনি, ওদের এরকম পডকাস্ট শোনে ওরা বিভিন্ন রকমের, যে আমার ফ্রেন্ডরা কে কি বললো, অথবা একটা সিরিজ অফ পডকাস্ট কাউকে ফলো করছেন। পডকাস্টটা আমাদের দেশে খুব একটা পপুলার না, বাট ওয়ার্ল্ডে দেখবেন যে আপনি স্পটিফাই বা আপনি অ্যাপল মিউজিক যেটাই সাবস্ক্রিপশন হন না কেন, ওখানে পডকাস্টের একটা বড় জায়গা আছে, যেখানে বিজনেসরা যারা বিজনেস করে তারা কিছু জাস্ট ভয়েস, কিছু না, কিন্তু ইটস ওয়ান কাইন্ড অফ রেডিওর চেয়ে ওরা পপুলারিটি ওখানে বেশি পডকাস্টের। সো এই জায়গাগুলো থেকে আমাদের পডকাস্ট কনভেন্স তৈরি করা, মানে এই প্যাটার্নটাকে যেন সে একটা সার্টেন সময় পর্যন্ত সবাই ইনপুট দিল, তারপরে 9টার মধ্যে সে শুনে ফেললো, 5 মিনিট শুনে লাগলো, তার কাছে মজা লাগলো। এরপরে হয়তো পরের 9টা 6টায় আবার শুরু হবে বিকালে, যখন এন্ড অফ ইয়ার ওয়ার্ক, যে বিফোর গোয়িং টু বেড আপনি কিছু মেসেজ আপনার ফ্রেন্ডকে দিতে চান, অথবা দিতে চান না স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই জায়গাগুলো থেকে আপনার টপিকসটাকে থ্রো করতেছে হলো এআই, এবং এটা বেসড অন ইউর কালচার, বেসড অন ইউর লোকাল ল্যাঙ্গুয়েজ। সো এইভাবে যেন করা হয় যেন আপনি আহ, এইটাকে অনুধাবন করতে পারেন এবং শেয়ার করেন। অনেক টপিক ভালো নাও লাগতে পারে, স্কিপ করবেন, সমস্যা নেই, কিন্তু কিছু কিছু ম্যাটার আছে যেগুলো আপনি শেয়ার করতে চাইবেন। তো গ্রুপ তৈরি করলে কি করবো আমরা, যখন গ্রুপ তৈরি, গ্রুপের একটা নাম দিতে হবে। যেমন আমি যদি চিন্তা করি যে আমি একটা গ্রুপ তৈরি করব যেটা আমার কোম্পানি কলিগদের নিয়ে, ওকে।
সো আমি এটা নাম দিলাম। এরপর আমি এখানে গেলাম। এরপর আমি কোন দেশের টপিকসে করবো? বাংলাদেশ টপিকস অবশ্যই, ডেফিনেটলি। আপনি ইচ্ছা করলে আপনি আরাবিয়ান টপিকসও দিতে পারেন, সৌদি আরবিয়া টপিকস, বাট এটা আপনার কালচারকে, ওই কালচার অনুযায়ী ওই কালচারে কিভাবে এআই ওইভাবেই আসলে প্রিটেন্ড করে আপনাকে কোশ্চেন থ্রো করবে। সো আমি বাংলাদেশ টপিকস নিলাম, সবাই প্রফেশনালস, সো আমি এখানে প্রফেশনালস দিলাম। এরপর দেখুন মিক্সড, বিকজ আমি চাচ্ছি অল বয়েজ অল গার্লস না, বা সিক্রেটও রাখতে পারি, অনেক সময় সিক্রেট জেন্ডার থাকে। সো আমরা মিক্স করে দিলাম। এরপর ওয়ার্ক আর বিজনেস এটা দিলাম। এরপর আমি কিছু আমার ইয়ে সম্বন্ধে লিখবো, যেমন আমি লিখলাম বিজনেস, আইটি, সফটওয়্যার কোম্পানি, এমপ্লয়িজ। এটা আরেকটু আপনাকে স্পেসিফিক করে যে আমি এই এমপ্লয়িজ এর উপরে, গ্রুপের উপরে আমি কোশ্চেনটা থ্রো করব। অনেক সময় সে এই ওয়ার্ডটাকে ইউজ করবে যখন এআই জেনারেট করবে। সো এখান থেকে যখন আমি দিলাম, তখন আমার এখানে শেয়ার অপশন আসলো, যে আমি তৈরি করলাম কিন্তু পিপল তো লাগবে এটার সাথে ডিসকাশন করতে। সো আমি এটাকে কি করলাম, আমি এখানে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম আর মেসেজ, এই কয়টা অপশন আছে, আর ইচ্ছা করলে আমরা এটাকে কপি করে দিতে পারি। সো এই কয়টাতে যাচ্ছি না, আমি জাস্ট কপিতে যাই। কপিতে গেলে আমরা কি করতে পারবো, এখানে আমি হয়তো শারমিনকে দিতে পারবো। সো শারমিনকে যখন দিব, তখন ওই ওই যেটা আমি শেয়ার করেছি ওইটাই হয়তো পাবে সে শারমিন। তখন শারমিন ওখানে যখন জয়েন করবে, তখন সাথে সাথে সে ওখানে চলে আসবে। তো এই যে আমার কোশ্চিনটা, এই কোশ্চিনটা আসবে। তো জাপানে একটা কনসেপ্ট আছে, যখন আপনি আপনার কারোর সাথে মিট করতেছেন, ডেট করতেছেন, তখন ওইখানে কিছু কোশ্চিন ব্যাংক পাওয়া যায়। ইটস পেইড, কার্ডের মতো করে থাকে। আমি একটা আমাদের ইয়েতে সময় করেছিলাম, একটা ক্যাম্পেইন করেছিলাম, তো সেখানে আমিও জয়েন করেছিলাম, আমি আর শারমিন এবং আরো কয়েকজন ছিল। তো আমরা কি করেছিলাম, ওখানে কিছু কার্ড তৈরি করেছিলাম, স্টুডেন্টদের বলেছিলাম যে তোমরা কার্ডের উপর বেস করে কোশ্চিন বলতে পারো। তো তারা অ্যালাউ করেছিল, অ্যাগ্রি করেছিল, এবং পরবর্তীতে দেখা গেল কি যে পরের দিন ওরা আবার আসছে। মানে পরের দিন আমরা আসলে দেখলাম ক্যাম্পেইনটা খুব বেশি ফ্রুটফুল হয়নি, কারণ মোস্ট অফ দ্য ইয়াং, আমরা একটু কলেজে করেছিলাম, ইয়াং বলতে হলো হাই স্কুল লেভেলে। তো ওদের বাংলাদেশের পার্সপেক্টিভে ওদের মোবাইল নাই, মোবাইল থাকলে ইন্টারনেট নাই, সো আমাদের প্যাকেজটা পুরোটাই ডেড হয়েছিল। তো পরের দিন দেখলাম যে ওরা আবার আসছে, আমরা যখন প্যাক করতেছি তখন এসে বলতেছে যে আমরা ওটা খেলতে চাই, বা ইট ইস এ গেম, টাইপ অফ গেম চিন্তা করছিল ওরা। বাট মজা ছিল, যখন গ্রুপের মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল, কোশ্চিন গুলো যখন বিভিন্ন প্যাটার্নের আসতেছিল, তখন তারা মজা পাচ্ছিল। তো জাপানিজ কনসেপ্টটা হলো যে যখন আপনি ডেট করতে যাচ্ছেন, তখন কিছু কিছু ম্যাটার থাকে যে আপনি আস্ক করতে চান না, কিন্তু টপিকসটা নিয়ে আপনি, আপনার কিউরিয়াসিটি আছে। সো বেসড অন কাপল, বেসড অন কি বলে নিউ ফ্রেন্ড, বেসড অন সাম ফ্যামিলি। সো তারা কি করে, কিছু কার্ড তৈরি করে, এবং খুব ইন্টারেস্টিং কিছু কার্ড তৈরি করে রাখে, যেটার মধ্যে শুধু কোশ্চেন থাকে। সেট অফ কার্ড আপনি ওখান থেকে পারচেস করে নিতে পারেন, এবং আপনি আপনার যার সাথে ডেট করছেন তাকে আপনি বলে দিলেন যে হ্যাঁ, কার্ডটা প্লে প্লে আমরা লেটস ডিসকাস অ্যাবাউট দিস গেম। সো আপনি একটা করে কার্ড তুললেন, কার্ডে যে টপিকস আসলো, দেন আপনি হয়তো কথা বললেন, সেও কথা বললো ব্যাপারটা নিয়ে। প্রবলেমটা হলো যে আপনি যেটা হেজিটেট করতেছেন কোশ্চেন করতে, সেই কোশ্চেনটা আপনার সামনে চলে আসে যে প্লে হিসাবে। সো আপনি এটাকে অ্যান্সার করতেছেন, সো আপনার পার্টনার এটাকে অনুধাবন করতেছে, কিন্তু সে যখনই আপনার পার্টনার কোনো সেন্সিটিভ কোশ্চেন করবে, আপনি তখন কিন্তু মাইন্ড করবেন যে আরে আমার পার্টনার কেন সেন্সিটিভ কোশ্চেন করতেছে, তাদের তার ইন্টেনশনটা কি। সো এটা না করে আমরা থার্ড পার্টিকে একটা সুযোগ দিলাম যে সেই অটোমেটিক্যালি এটা সিলেক্ট করতেছে। সো আমরা ওইটাতে পার্টিসিপেট করতেছি, যার ফলে ইচ আদারকে জানা যাচ্ছে। খুবই পপুলার, ওরা খুব ইউজ করে। সো এই কনসেপ্টের উপরে বেস করে এই প্যাটার্নটা শুরু করা, এবং এইটাই এখন আমরা ওই জায়গাটাকে নিয়ে আসতেছে, যেটা যেন সবাই একটা কোশ্চেন সেট পায়, এবং সেখান থেকে তারা একটা মানে টপিকস, এটা আসলে কোশ্চেন সেটও না, ইট ইস একটা টপিকস, টপিকস এর উপরে কথা বলছে এবং ইচ আদারকে শেয়ার করতেছে। সো তাদের মধ্যে ইন্টারাকশনটা ভালো হচ্ছে, পরবর্তীতে তারা এখানে কাজ করতে পারবে এরকম। আর জয়েন গ্রুপটা খুব সিম্পল, আপনি যে কোডটা আমরা ওখানে দিলাম ওইটাই অ্যাড করবেন, অথবা লিঙ্কটাকে কপি করলে এখানে চলে আসবে। সো সেখান থেকেও আপনি এখানে জয়েন করতে পারবেন। অলরেডি সবাই জয়েন করেছেন, ইউ নো ইট বেটার। এখানে আমাদের কিছু নোটিশ আছে, নোটিশ যেহেতু এই যে এখানে অনেকেই কি কি করেছে আমার সাথে, সেগুলো এখানে লেখা আছে। সো এই জায়গাগুলো থেকে আমরা জানতে পারবো যে
নোটিশগুলো কি কি ছিল, আমার সেটিংস আছে, এগুলো খুব কমন থিংস। সো আমি আর বেশি যাচ্ছি না, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার ল্যাঙ্গুয়েজ হলো এখন দুইটা আমরা রেখেছি, জাপানিজ আর ইংলিশ। মেইনলি আমাদের জাপানিজ যারা আছে তারা জাপানিজ ইউজ করে, আর আমেরিকান যারা আছে আমেরিকান ইউজ করে। কিন্তু আপনি ইয়েটাকে কনভার্ট করতে পারবেন, আপনি প্রম্পট বলছি আমরা, বা যে টপিকসটাকে বলছি টপিকসটাকে আপনি কনভার্ট করতে পারবেন আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে। বাট অ্যাপের যে এনভায়রনমেন্ট সেটা শুধু দুইটা ল্যাঙ্গুয়েজে করতে পারবেন, একটা হলো ইংলিশ অথবা জাপানিজ। আমি যদি জাপানিজ করি এটা টোটালি কনভার্টেড টু জাপানিজ, আর যদি এটা আমরা ইংরেজি রাখি তো ইংলিশ হবে। সো যখন টেস্ট করবেন আপনাকে বোথ ল্যাঙ্গুয়েজে টেস্ট করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই লেখাটা এরকম আছে, জাপানিজে ডিফারেন্ট হতে পারে, জাপানিজ ফন্ট এবং এই ফন্টের মধ্যে ডিফারেন্স আসতে পারে, জাপানিজে কোথায় ব্রেক হয়েছে এটার মধ্যেও ডিফারেন্স হতে পারে। সো অনেক কিছু হতে পারে। এটা একটা জিনিস যখন আমি ডিজাইন যখন টেস্ট করা দেখাবো তখন আসলে বাকিগুলো বলবো। এই হলো যে সামারি। এডিট প্রোফাইল করতে পারবেন, এগুলো খুব সিম্পল। সো এভরিবডি নোজ দ্যাট। এখানে আপনারা কিছু কবে কবে কি ধরনের আর্কাইভ করেছেন এটা থাকবে, যে আমি কবে কবে পোস্ট দিয়েছি, কি পোস্ট দিয়েছি, ব্যাপারটা এরকম। এই তো, এটা হলো আপনার আর্কাইভ। আপনি ইচ্ছে করলে আপনার প্রিভিয়াস পোস্ট গুলো দেখতে পারবেন, যেগুলো আপনি অলরেডি করেছেন প্রিভিয়াসলি, কোন কোন ইমোশনের কালার অনুযায়ী এটা চেঞ্জ হয়। সো এই হলো আরেকটা জায়গা। এই হলো টোটাল আমাদের মানে এখন যেটা ফিচার আছে। আরো হিডেন কিছু ফিচার থাকতে পারে, বাট এটা এখন না দেখাই। সো এখন আমরা এই ফিচারটার উপর বেস করে আপনাদেরকে যেটা বলছি, আমরা প্রত্যেকে একটা এই গ্রুপগুলো করব। যেমন আমার অনেকে আছে, এখানে দুইজন, এখানে দুইজন, এখানে অনেকজন আছে, এখানে হয়তো আমাদের তিনজন তিনজন করে আমরা রাখছি। সো আমাদের যেটা লাগবে, আমরা যেটা আপনাদেরকে টার্গেট দিয়েছি সেটা হলো যে আপনার গ্রুপ থাকতে হবে, মাল্টিপল গ্রুপে আপনি কিভাবে কোশ্চেন গুলো পাচ্ছেন এইটার একটা অবজারভেশন লাগবে। অবজারভেশন হলো যে আমার এই গ্রুপের আমার ওই রিলিভেন্ট কন্টেন্ট আসতেছে না, ডিফারেন্ট কন্টেন্ট আসতেছে, অথবা এখানে অনেক বেশি স্ল্যাং ওয়ার্ড আসতেছে, অথবা এইটাতে ইরিলিভেন্ট কথা আসতেছে, এখানে হয়তো গ্রামার ঠিক নাই। এই ধরনের কনসেপ্ট গুলো আমাদের দরকার, যেটা আপনি টেস্টিং এর ক্ষেত্রে আপনার লাগবে, যেটা হলো আমাদের ওয়ান কাইন্ড অফ ফাংশনাল টেস্ট। মানে এআই থেকে জেনারেটেড যে প্রম্পটটা আসতেছে সেটা কতটুকু রিলিভেন্ট আপনার কাছে, সেটা ইম্পর্টেন্ট। আবার চেক করতে হবে যে এখানে আমাদের দুইটা প্রম্পট আসতেছে না তিনটা প্রম্পট আসতেছে, বেসড অন দা বম, বমের উপর বেস করে। যেমন এখানে তিনটা বম আছে, কারণ হলো দুইটা হলো আমার রেগুলার থাকার কথা, আর একটা হলো সে আমাকে যে সাজেস্ট করেছে তার। সো আমি তিনটা পেয়েছি। সো কোন তিনটা, আমি যদি এখানে যাই তাহলে দেখবো যে এই যে ওয়ান ফ্রেন্ড রিকোয়েস্টেড, একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছে এটা দেওয়ার জন্য। তোর কাছে কোনটা? আহ ধন্যবাদ নাকি, মানে সেন্টেন্সটা পুরোটা মনে হয় খুব একটা ভালো হয়নি বাঙালি কালচারে। সো আমাদের এই জায়গাগুলোতে খুব আহ, একটু ইমপ্রুভ করতে হবে, যে যেসব জায়গাগুলোকে আপনার মনে হচ্ছে যে এইটাতে প্রপারলি আসেনি সেই জায়গাটা। তো এটা যে আমাকে করেছে সে হয়তো এটাকে মিনিংফুল মনে করেছে, আমার কাছে মিনিংফুল মনে হচ্ছে না। ওকে। সো এই ধরনের কিছু কন্টেন্ট আছে, যেমন তিনটা আমার ক্ষেত্রে আমাকে একজন সাজেস্ট করেছে, ওইটা একটা অ্যাডিশনাল হয়েছে, আর বাকি দুইটা হলো আমাদের যেটা আমার রেগুলার যে টপিকস গুলো থেকে দুইটা আসছে। সো এই হলো টোটাল, মানে আমাদের এইটার যদি ব্যাখ্যা বলি, আরো অনেক কিছু ফিচার ছিল, ওগুলো সবই বাদ গেছে, এখন আমরা সিম্পলিফাইড ফরম্যাটে আসছে এটা। সো আপনি কি টেস্ট করবেন? তো আমি আজকে আপনাদের সাথে আমাদের ফিগমা ফাইলটা শেয়ার করে দিব। ফিগমা ফাইলটা হলো আমাদের, let me show you the Figma file. এটা হলো আমাদের ফিগমা ফাইল। সো ফিগমা ফাইলে কি করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তার আগে আমি ব্যাখ্যা করি যে আমরা আম, দুই ধরনের টেস্টের কথা, আমাদের সফটওয়্যার ইন্ট্রোটা দেওয়া শেষ। এর মধ্যে অনেক ফিচার আছে, লজিক আছে, যেটা আমরা যখন আপনাকে রিয়েল টাস্কটা দিব তখন স্পেক গুলো দেখে আপনি বুঝবেন। এখন আমরা রিয়েল টাস্ক দিব না আনলেস আপনি মানে এটাতে হ্যাবিচুয়েট না হওয়া পর্যন্ত। সো আশা করি আর একটা ক্লাসের পরে আপনারা হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, তখন আমরা রিয়েল কিছু টাস্ক আপনাদেরকে সরাসরি ট্রান্সফার করব। সো সেখানে থাকবে আপনার স্পেক থাকবে, এবং সেখানে আপনার ইয়েটা থাকবে আর কি,
অল ইনফরমেশন থাকবে, সেটা দেখে আপনাকে স্পেক বুঝতে হবে এবং তারপরে এটা টেস্ট করতে হবে যতটুকু আপনি পারেন। আপনার আমি আশা করি যে গতদিন যে টেস্টগুলো আমরা বলা হয়েছে সেই টেস্টগুলো আমরা আপনাদের ডেফিনেশন অলরেডি আপনারা পড়েছেন। সো আশা করছি এটা আপনাদের কাছ থেকে পাবো। তো ওইখান থেকে আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা কোন টেস্ট এবং কোনটা কিভাবে করব। সো আমরা আজকে আলোচনা করবো এরপরে সেকেন্ড টপিকসে যাচ্ছি, সেটা হলো যে ইউআই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এইখানে আমাদের টার্গেট যেটা থাকবে, আরেকবার দেখাই, আমাদের এটা ইউজ করা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা গ্রুপ তৈরি করে দিয়েছি, শুধু এইটা না, এটাতে সবাই আছেন আশা করি। ও আচ্ছা, এখানে আবার কিছু জিনিস আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন। এখানে যেমন আমাদের অল মেম্বার্স এখানে আছে, আমার মনে হয় না সবাই জয়েন করছে, তো জয়েন করে নিন, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি কেউ কি কিছু বলতে চান? জি ভাইয়া, কিছু একটু ক্লিয়ারিফিকেশন হতো। বলতে চাচ্ছি হচ্ছে, আমরা যখন একটা গ্রুপ ক্রিয়েট করতেছি তখন তো আমরা হচ্ছে একটা যে কোনো একটা, ফর এক্সাম্পল আমি একটা প্রফেশনাল গ্রুপই ক্রিয়েট করলাম আপনার মতো। বেসড অন ওই গ্রুপটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে আরো হচ্ছে স্পেসিফিক ভাবে বলে দিতেছি একবার গ্রুপটা ক্রিয়েটের আগে। দেন যে কোশ্চেন গুলো আসতেছে বা টপিকটা আসতেছে যেটার উপর বেস করে আমরা হচ্ছে পোস্ট করব, ওই কোশ্চেন গুলো কি এআই জেনারেটেড? হ্যাঁ। ওকে, আচ্ছা। আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে আমরা যে দেখতেছি গ্রুপে যে একটা হচ্ছে কোশ্চেন মার্ক আছে, এর আগে দেখতেছিলাম, আপনি যদি এই পেজটা সরাই দেন, এই যে একটা গ্রুপে দেখতেছি কোশ্চেন মার্ক, একটাতে হয়তো বম, একটাতে টাইমার। ওই মানে মেইনলি কয়টা কোশ্চেন পড়তে পারবো আমি, এটার কোনো স্পেসিফিকেশন আছে কি? হ্যাঁ, এইগুলো হলো ইনঅ্যাক্টিভ গ্রুপ। এটাতে হলো লং টাইম ধরে আমার কোনো পোস্ট হয় না। দেখেন, 0 ডে স্ট্রেক, 0 ডে স্ট্রেক মানে হলো গতকালকে কোনো পোস্ট হয়নি। কবে পোস্ট হয়েছে আমরা জানি না। কনজিকিউটিভ ডেজ মানে স্ট্রেকের ব্যাপারটা হয়তো বুঝেন সবাই, সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার এটা। স্ট্রেক মানে হলো যে আপনি কনজিকিউটিভ কতগুলো ডেটে আপনি আপনার ইনপুট দিয়েছেন। সো এই গ্রুপে 0 ডে স্ট্রেক মানে হলো মানে এটা হলো কোনো পোস্ট দেওয়া হয়নি, গতকালকে দেওয়া হয়নি, তার আগের দিনও হয়তো হয়নি, যার ফলে এটা ইনঅ্যাক্টিভ গ্রুপে চলে গেছে। ইনঅ্যাক্টিভ গ্রুপে যাওয়ার পরে কি হয়েছে, তার কোশ্চিনের সংখ্যা কমে গেছে। আমরা অটোমেটেড জেনারেটেড কোশ্চিন করি নাই এখানে, এআই জেনারেটেড কোশ্চিন হয়নি। কেন হয়নি? কারণ এআই জেনারেটেড যখন আমরা কোশ্চিন করি, এটা একটা কস্টিং এর ব্যাপার আছে। এখন ধরেন আপনি ধরেন 2টা করলেন, 5টা করলেন, আরেকজন 5টা করলো, এরকম যদি আমার 500টা গ্রুপ হয়, প্রতিদিন যদি আমি গ্রুপ তার জন্য 2টা করে কোশ্চেন পিক করি এআই থেকে, সো এটার কস্ট মানে হিউজ হয়ে যায়। যে কস্টটা আসলে আমরা মানে আননেসেসারি কস্ট, কারণ এই গ্রুপে কেউ পোস্ট করতেছে না। সো এটা একটা ডেড গ্রুপ। ডেড গ্রুপে যদি আমরা কোশ্চেনের জন্য প্রতিনিয়ত আস্ক করি এভরিডে 2টা করে, তাহলে আমাদের এআই এর কস্টিংটা অনেক হাই হয়ে যায়। সো যার ফলে আমরা ওইটাকে একটা লজিক দিয়ে বন্ধ করা হয়েছে, যদি তার গ্রুপে অ্যাক্টিভিটি না থাকে তাহলে এটা ইনঅ্যাক্টিভ গ্রুপ। ততক্ষণ পর্যন্ত নেক্সট কোশ্চিন, নেক্সট কেউ একজন একটা পোস্ট না দেওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত একটাই দেখাবে। এরপরে আবার রেগুলার পোস্টে চলে আসবে। এইটা যেমন ধরেন, এটাও কিন্তু 0 স্ট্রাইক, এটাও 0 স্ট্রাইক, এটা 0 স্ট্রাইক, কিন্তু এইটাতে ডিফারেন্সটা কি, এখানে 2টা আছে। কেন আছে? বিকজ অফ সে অলরেডি, এটা রানিং গ্রুপ, এটা একটা অ্যাক্টিভ গ্রুপ। এটা যেমন ইনঅ্যাক্টিভ গ্রুপ একটা দেখাচ্ছে, এটা হলো অ্যাক্টিভ গ্রুপ, সেই জন্য 2টা দেখাচ্ছে, একটা হলো এআই জেনারেটেড আর একটা হলো নর্মালি তাকে কোশ্চেন করা হয়েছে। আচ্ছা, আর এখানে কেন 3টা? এখানে হলো যে এআই থেকে একটা আসছে, একটা হলো ডিফল্ট যেটা আসছে, আরেকটা হলো আম, কি বলে, কেউ আমাকে সাজেশন দিয়েছে, একটা সাজেশন দিয়েছে। যদি আমি এটার ভিতরে যাই, এখন এটা নাই কারণ 9টা পার হয়ে গেছে, এই জন্য এটা চলে আসছে এরকম। সো এখন অলরেডি প্রিসেট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই গ্রুপে আমি পোস্ট দিয়েছি না, এই গ্রুপ আমার জন্য এখন ওপেন। আমি এই গ্রুপে গেলে এখন আমি পোস্টগুলোকে শুনতে পাবো। সো আমি যদি এখানে যাই, এই যে এইটা অ্যানোনিমাস যেটা আমি দিয়েছি, এই কোর্সটা আসলে মানে কেউ বুঝতে পারবে না সহজে। সো এটা হলো আরেকটা, এটা হলো আরেকটা,
সো এই ধরনের আপনার এই কয়টা পোস্টে আছে এখানে। সো ব্যাপারটা হলো 9টার পরে আমার কাছে একটা পুশ যাবে, এবং পুশ গেলে আমার কাছে যেটা আসবে যে আমার এটা রেডি হয়েছে, কেউ একজন আমার পোস্ট লাইক করছে। সো এনিওয়ে, সো যেটা বলছিলাম যে এই যে এখনো কিন্তু হোয়াটস সাইন আছে। হোয়াটস সাইন মিনস হলো যে আপনি এটাতে এই গ্রুপে যদি আপনি কোনো কিছু ইন করতে চান, আপনাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে তারপরে যেতে হবে। এটা হলো আমাদের ইনিশিয়াল জায়গাটা। আর এটা হলো ডিফল্ট কোশ্চেনটা থাকবে। যখন 6টা থেকে 9টা পর্যন্ত আপনাকে 2টা কোশ্চেন থাকবে, একটা হলো ডিফল্ট আর একটা হলো এআই জেনারেটেড। আর এইখানে যখন 9টার পরে যাবে তখন আপনি কি ডিফল্ট কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন, তখন আর ওই এআই জেনারেটেড কোশ্চেনটা এখানে আসবে না। সো এটা হলো ডিফল্ট। আপনি এখানে গেলে দেখাবে যে এই যে ডিফল্ট খাবার ফিল কেমন করছে, কি খবর, এটা এর কি। সো এটা এটা হলো এক ধরনের প্যাটার্ন আর কি, মানে আমাদের বিজনেস লজিক হলো এটা। সো এই জন্য কোশ্চেন গুলো ভ্যারি করে। এখন যদি আমাকে 10জন ফ্রেন্ড 10টা কোশ্চেন করে, তাহলে আমার হবে 10টা 10 জনের থেকে আসবে। আর আমার রেগুলার একটা থাকবে ডিফল্ট, আর একটা থাকবে হলো আপনার এআই জেনারেটেড। সো টোটাল 12টা কোশ্চেন তখন এখানে শো করবে। সো আমি 12বার এই কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে পারবো অ্যাজ এ উইশ। মানে আমি একটা মিনিমাম দিতে হবে, অথবা মাল্টিপল দিতে পারি যদি আমার কাছে ভালো লাগে এটা, ব্যাপারটা এরকম। তো এইটা যখন আমি দেখে ফেলছি, যেমন এইটা কিন্তু সবগুলো পোস্ট আমি দেখে ফেললে এই প্লে বাটনটা চলে যাবে। এই প্লে বাটনটা তখনই আসবে যখন আমি কোনো একটা পোস্ট মিস আছে, আমি দেখি নাই এখনো, তখন এটা চলে আসবে। এরকম হবে। আবার এখানে দেখা যাচ্ছে যে আপনি যখন এটাতে যাবেন, এখানে যে 69 আওয়ার্স লেফট, 69 আওয়ার্স যখন পার হয়ে যাবে তখন এটা আবার 404 স্টেটে চলে যাবে, সেটা আর কেউ দেখতে পারবে না। সো এটার ব্যাপারটা থাকবে যে আপনি যে পোস্টটা দিচ্ছে সেই পোস্টটা 69 আওয়ার্স পর্যন্ত আপনার জন্য ভ্যালিড থাকবে। 69 আওয়ার্স পরে এটার ইয়ে হয়ে যাবে। যেমন এটা ক্র্যাশ করলো, এই ক্র্যাশ কেন করলো জানি না, আল্লাহ জানে। সো ক্র্যাশ করলে আমরা এটাকে আবার অ্যানালাইসিস করে অন্যভাবে। এই তো তো আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন? জি ভাইয়া। ওকে। এখন হচ্ছে ভাইয়া, আমার কোনো ফ্রেন্ড বা আমাকে কেউ কোনো কোশ্চেন করলো না, কিন্তু আমি গ্রুপে মানে স্পেসিফিক ভাবে আমার ডেইলি ওই টাইমের মধ্যে আমি কয়টা পোস্ট করতে পারবো? এখানে যতগুলো লেভেল থাকবে আপনি 2টা করতে পারবেন যদি কেউ না করে। একটা হলো অটো জেনারেটেড, যেটা অটোমেটিক্যালি হবে এআই থেকে। আর একটা হবে আপনার ডিফল্ট। ডিফল্টটা আমরা ওই যে নর্মাল হবে, কেমন আজকে দিন কাটতেছে, কয়েকটা স্পেসিফিক আছে 3টা বা 4টা, ওইগুলাই শুধু শো করবে। 2টা থাকবে। আর যদি আপনার রিকোয়েস্ট করে, পার রিকোয়েস্ট একটা করে কোশ্চেন অ্যাড হতে থাকবে, কিন্তু টাইমের মধ্যে। টাইমটা ওভার হয়ে গেলে আর ওইটা থাকবে না, তখন ডিফল্ট একটাই থাকবে। ক্লিয়ার ভাই। ওকে। সো আমি আহ, এই টাস্কটা এইটা আপনাদেরকে দিয়ে দিব। এখানে আপনি যখন শেয়ার করব, আপনি দেখবেন 6969, এইটা হলো আমাদের আরো অনেকগুলা, আমাদের অনেকগুলা ইয়ে আছে, ডিস্ট্রিবিউশন ছিল এর আগে, বা ফেজ ছিল, সেগুলো এখন বাদ, যেগুলো বললেন কথা বলবো না। সো এইখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা দেওয়া আছে, এটা আইওএস এর জন্য কি হবে, অ্যান্ড্রয়েড এর জন্য কি হবে। এগুলো হলো আমরা প্লেইং কার্ড যখন করেছিলাম তখন এই প্যাটার্নটা নিয়েছিলাম। এগুলো হলো অবজেক্ট বলে, বিভিন্ন অবজেক্ট। যদি আপনারা ইয়ে নিয়ে ইন্টারেস্টেড থাকেন, ডিজাইন নিয়ে, তাহলে আমি এটা নিয়ে আরেকটা ক্লাস নিতে পারি অ্যাডিশনালি। সো এটা হলো ফিগমা ফাইল। ফিগমা ফাইলে আমাদের 2 ধরনের কাজ হয়। একটা হলো যে আমরা গাইডলাইন পাই, আর একটা হলো যে আমরা দেখতে পারি ভিজুয়ালি এটা কি হবে, ফ্লোটাও এটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। এখন আমরা আপনাকে বলবো যে 2 ধরনের, আপনারা অলরেডি দেখেছেন যে কি ধরনের টেস্ট হয়। তো মেইনলি 2 ধরনের টেস্ট আমরা আহ, ইয়ে করি, মানে বুঝি। একটা হলো মানে জেনারেলি সেটা হলো যে ডিজাইন টেস্ট, আর একটা হলো ফাংশনাল টেস্ট। কেন ডিজাইনটা ইম্পর্টেন্ট? কারণ ডিজাইন হলো একজনের ড্রেসের মতো। এটা যদি অ্যাট্রাকটিভ হয়, মানুষজন অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হয়। এরপরে ফাংশনালিটি। আসলেই ডিজাইনটা ভেরি ইম্পর্টেন্ট। ডিজাইনটা যদি ঠিক না থাকে, মানুষজন ফাংশন হয়তো দেখে না। ইটস ভেরি টাফ। সো মানুষের প্রথমে যে চোখেটা পড়ে সেটা হলো ডিজাইন। ডিজাইনটা যদি ব্যাড ডিজাইন হয়, সো মানুষ প্রথমেই চলে যাবে ওইখানে, আর সময় নষ্ট করবে না। সো আমাদের এই জন্য প্রত্যেকটা স্ক্রিন আমরা আলাদা আলাদা করে ডিজাইন করা লাগছে, এবং সেটা যাতে ডেভেলপাররা বুঝে। কেন ডিজাইন করতে হয়? কারণ ডেভেলপাররা অনেক সময় রং ডিজাইন করে, ফ্লোটা বুঝে না।
সো বোঝানোর সবচেয়ে ভালো মিডিয়াম হলো যে আপনি যদি ইউআইটা ডিজাইন করে দিতে পারেন তাহলে এটা পারফেক্ট লেআউটের মতো চলে আসে। আচ্ছা, সো আমরা দেখবো যে হলো ডিজাইন টেস্টিং কি, ফাংশনাল টেস্টিং কি, এদের মধ্যে পার্থক্য কি, এবং বাস্তব যে আমরা 6969 প্রজেক্টে এটা কিভাবে ইউজ করব সেটা আমরা দেখবো। ডিজাইন টেস্টে কাকে বলে? ইউআই ইউএক্স সম্বন্ধে সবাই জানেন। ইউআইটা হলো যেটা দেখতেছেন সেটা হলো ইউআই। ইউএক্সটা কি বলে? যখন এইটার সাথে কিছু আহ, কি বলে, কিছু ইউআই ফাংশন যেটা বলে, মানে ইটস নট ব্যাক এন্ড রিলেটেড বাট ফ্রন্ট এন্ড রিলেটেড। লাইক আপনি যখন এখানে চেক করতেছেন তখন এটা চেক হচ্ছে, এর এর ইউআইটা কিভাবে রিয়াক্ট করতেছে বা ইউআইটা কিভাবে চেঞ্জ হচ্ছে ফ্রন্ট এন্ড অ্যাক্টিভিটির উপরে বেস করে, সেটাকে ইউএক্স বলতেছে। সো যখন আমরা এখানে চেঞ্জ করব তখন কি হবে, এই বাটনটা এখান থেকে সরে এখানে আসবে, এটা হলো ইউএক্স এর পার্ট। সো ইউএক্সটা হলো যে আপনার, এখনো কিন্তু আমি সাবমিট করিনি, যতক্ষণ সাবমিট না করি ততক্ষণ এটা ফাংশনাল হচ্ছে না, কারণ এটা তখন ডাটা স্টোর করবে, নতুন নেক্সট স্ক্রিনে চলে যাবে। সো যতক্ষণ পর্যন্ত এটা ফাংশন কাজ করছে না ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা বলছি না ফাংশনাল। বাট ইউআই এর কিছু রেসপন্স বা কিছু এলিমেন্ট আমরা চেঞ্জ করছি, যেমন এখানে সার্চ করছি তখন ইউআই থেকে এটা সার্চ হচ্ছে। সো এই যে অ্যাক্টিভিটি গুলাকে, ইউআই এর যে অ্যাক্টিভিটি গুলাকে, এটাকে আমরা ইউএক্স বলছি। সো ইউআই ইউএক্স যে জায়গাটা আছে, যেমন প্রথমে আপনাকে টেস্ট করতে হবে যে এটা আসলে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা অ্যাজ পার আমাদের যে ডিজাইন আছে সেই অনুযায়ী। সো এখানে চেক এক জায়গায় দেওয়া আছে, তাহলে চেক এই জায়গায় করলে এটা তো ডিফারেন্ট হবে। সো ডিফারেন্ট হলে সেখানে ট্রানজিশনটা কি হবে, একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনের ট্রানজিশনটা কি হবে, অ্যানিমেশন আছে কিনা, এর মধ্যে লোডিং আছে কিনা। সো এই জিনিসগুলো যখন আসবে তখন এটাকে আমরা ইউএক্স এর মধ্যে ফেলবো। স্ট্যাটিক ডিজাইনটাকে হলো আমরা এর পপ আপটা কখন আসবে বা কিভাবে আসবে বা আসার সময় অ্যানিমেশন আছে কিনা। সো ইউএক্স আসলে এর কম্পোনেন্ট গুলার সাথে যে কোনো ইন্টারাকশন থাকলে এরকম হতে পারে, আর যদি না থাকে অনেক সময় থাকে যে এরকম ইউআই এর সাথে কোনো ইউএক্স নাই, সেটা জাস্ট সিম্পল একটা ইউআই, জাস্ট ওখানে কিছু নাই, সেরকম হতে পারে। তো এই জায়গাগুলো থেকে আসলে ডিফাইন করা। তো আমরা যাই এখানে যে কি কি আমরা চেক করব, লেআউট ঠিক আছে কিনা, কালার ফন্ট স্পেসিফিক আছে কিনা, বাটন আইকন এবং টেক্সট অ্যালাইনমেন্ট এটা ঠিক আছে কিনা, এগুলো চেক করতে হবে ইউআই এর ক্ষেত্রে। মেইনলি আপনাকে ইউআই করতে হলে অবশ্যই একটা সোর্স থাকবে। আমাদের যেরকম ফিগমা আছে, কেউ হয়তো দিবে অন্য কোনো সোর্সে আপনাকে দিতে পারে, যেমন কেউ হয়তো আপনাকে ফটোশপের ফাইল দিতে পারে, কেউ হয়তো অন্য আরো পপুলার কোনো মিডিয়াম আছে সেখানকার কোনো ফাইল দিতে পারে, অ্যাডোব ইলাস্ট্রেটর দিতে পারে। যে মিডিয়ামে হোক না কেন আপনাকে টেস্ট করতে হলে আপনাকে সোর্স নিতে হবে, যে আমি কিসের উপর বেসিস করে টেস্ট করব, এটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে। এইটা ছাড়া আপনি টেস্ট করতে যাবেন না যদি ইউআই টেক্স হয়। ফাংশনাল টেস্ট আপনি করতে পারবেন, যেহেতু ফাংশনাল টেস্টের জন্য আপনার ফাংশনাল স্পেক লাগবে, যেমন হলো আপনার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যে ডকুমেন্ট আছে সেটা লাগবে, যেটা আমরা গতদিন একটু দেখিয়েছিলাম আপনাদেরকে। সো ফাংশনাল টেস্ট করতে হলে আপনার ওইখানে লাগবে, আর ইউআই টেস্ট করার জন্য আপনার ইউআই যে ফাইনাল ইউআইটা আছে সেটা লাগবে, যে কোনো ফরম্যাটে, যে ফরম্যাটটা আপনি এখানে ইউজ করতে পারবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে দিয়ে দিলে আপনি টেস্ট করবেন ইউআই, পসিবল না। আপনাকে অবশ্যই তার আহ, কিসের বেসিসে আপনি টেস্ট করবেন সেই প্যারামিটারটা লাগবে বা সেই স্ট্যান্ডার্ডটা লাগবে। আচ্ছা, কিছু জায়গায় একটু ম্যানুয়ালি টেস্ট করতে, যেমন ইউআই ব্রেক করেছে কিনা। যেমন ধরেন আমি আমাদের ডিজাইনে আমি যেটা দেখালাম একটু আগে, যে ওইখানে কিছু ইউআই ব্রেক করেছে, এটা বেশ কমন সেন্স যে আপনি ইউআই যদি ব্রেক করা মনে হয় আপনাকে তখন অবশ্যই বলবেন। যেমন এটা দেখতে খুব সুন্দর লাগতেছে, এখন যদি কেউ এইখানে একটা এন্টার দিয়ে রাখে তাহলে ইউআই ব্রেক করছে, এইখান থেকে সে নিউ লাইন শুরু হয়েছে, কেন নিউ লাইন শুরু হয়েছে কোনো দরকার নেই। সো এই ধরনের সিগনিফিকেন্ট জিনিসগুলো আপনাকে বের করতে হবে, যে এটা অ্যালাইনমেন্ট ভালো হয়নি, ইউআই ব্রেক করেছে। আরেকটা হলো কনফিউজিং, যদি কোনো কনফিউশন লাগে, এটা ইম্পর্টেন্ট। যেমন আপনার মনে হচ্ছে যে এটা কনফিউশন তৈরি করতেছে, সো আপনাকে ওটাকে রেজ করতে হবে। এটা হলো আপনার অ্যাবিলিটি, আপনার এক্সপিরিয়েন্স, আপনার অন্যান্য অ্যাপগুলোর থেকে যে নলেজটা হবে সেই নলেজের উপর বেস করে আপনি বলতে পারবেন। এগুলো হলো আপনার ক্রিয়েটিভিটি। যেমন একটা সোশ্যাল মিডিয়া অ্যাপের একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। সো আপনাকে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ফ্যামিলিয়ার হন, আপনি বুঝতে পারবেন এটার পর এটা আসা উচিত, এটার পর এটা আসা উচিত না, এটা এখানে এরকম কেন, এই টেক্সটগুলো এখানে এরকম হওয়া উচিত না। সো এই জিনিসগুলো তখন আপনার ওখান থেকে আসবে। সো সেগুলো হলো ইউআই এর ক্ষেত্রে যায়। ওকে,
সো ডিজাইনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ফলো করি, যেমন এইটা অনুযায়ী আপনি যখন প্যারালালি চেক করবেন আমাদের, আমি আরেকটা স্ক্রিন ওপেন করি, সাপোজ আমি এইটা ওপেন করি, সাপোজ এইটা আমাদের হলো স্ক্রিন। সো আমাদের এই স্ক্রিনটার সাথে আমাদের যে স্ক্রিনটা আছে সেটাকে আমরা ম্যাচ করব। কিভাবে ম্যাচ করতে পারি সেটা হলো আমরা চোখের দেখায় ম্যাচ করতে পারি। টু বি অনেস্ট, জাপানিজরা খুবই পারফেক্ট দেখেছি, যে আমাদের চোখে যেটা পড়ে না ওরা দেখেই বুঝতে পারে যে এখানে ফন্ট ঠিক নাই, রেজলিউশন ঠিক নাই। আচ্ছা, কোয়ালিটি এটা ইম্পর্টেন্ট। কোয়ালিটি বলতে হলো যে আমি বোঝাতে যাচ্ছি যে এখানে ইমেজের কোয়ালিটি, যদি কোয়ালিটি রেজুলেশন যদি ভালো না হয় এটা কখনোই আপনাকে ভালো ফিল দিবে না। সো রেজুলেশনটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে বুঝতে হবে যে এটার ডেভেলপাররা অলওয়েজ লো রেজুলেশন দিয়ে ইমেজ আপ করে দেয় এবং সেটা দেখতে খুবই বাজে লাগে। সো আমাদের এইটা আছে, এইটার সাথে এইটার আপনার ভিজুয়ালি কোনো কেউ কোনো ইয়ে পান কিনা বলেন তো আমাকে। এইটা হলো আমাদের এক্সপেক্টেড যেটা আছে আর কি, আর এইটা হলো আমাদের যেগুলো স্ক্রিন এখানে আছে। সো এখান থেকে একটা জাস্ট খুব কমন একটা ইস্যু আছে এখানে, কেউ বের করতে পারবেন? কেউ কি কোনো আইডিয়া এখানে কি সমস্যা আছে? স্যার মোবাইলের তারাটা গ্রিন কালার দেখাচ্ছে আর ওটা হচ্ছে হোয়াইট কালারের। রাইট, দ্যাট ইজ ওয়ান ফাইন্ডিং, থ্যাংক ইউ। আর কিছু? আই শার্প হতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে এমন একটা কিছু আছে যেটা এখানে নাই, আমার ডিজাইনে নাই। ওকে, এই স্ক্রিনটা দেখেন, এই স্ক্রিনটা দেখেন, এটা ওভারল্যাপ করেছে আমাদের টপ বারের সাথে। সো এই পরের স্ক্রিনটা দেখবেন, ফোনের খোঁজটা মিডিলে আর এইটার সাইডে। হ্যাঁ আচ্ছা, এই ঘোষটা না, হ্যাঁ এটা মিডিলে আছে, এটা সাইডে আছে। এবং এখানে দেখেন সবচেয়ে মেজর, যদিও ওটা চোখে পড়বে না যে না জানবে, কিন্তু একটা এইটা যেমন সবাই দেখবে যে এখানে একটা বার আছে যেটা ওভারল্যাপ করেছে আমাদের কন্টেন্টের সাথে। সো এইটা আবার এই স্ক্রিনটা নাই ওইখানে, এই স্ক্রিনটা কিন্তু এখানে নাই, এই লেখাটা ডিফারেন্ট, এখানে লেখা এখানে লেখাটা ডিফারেন্ট। সো এই আপনি যে একটা স্ক্রিন দেখছেন এটা আসলে চেঞ্জ হয়েছে, সোফার এটা আপডেট হয়নি ইউআইটা, কিন্তু আমাদের পরবর্তীতে একটা টাস্ক দিয়ে ওরা এটাকে আপডেট করেছে। তো এই টাস্কটা দিয়ে যখন আপডেট করেছে তখন আমরা এটা আপডেট করেছি, কিন্তু প্রবলেমটা হলো এইটা এটার সাথে চলে গেছে। সো যে ডিজাইন করেছে সে প্রপারলি ওটা ম্যানেজ করেনি, এবং উপরের দিকে কতটুকু থাকবে সেটা আসলে তারা মেনটেন করেনি, যার ফলে এটাই চলে আসছে। So, আপনি যদি ইউআই নিয়ে কাজ করেন অবশ্যই আপনার চোখটা খুব শার্প হতে হবে, আপনাকে বুঝতে হবে যে এটা লো রেজুলেশন কিনা, এটা প্রপারলি ফন্ট ফলো করেছে কিনা। আর একটা হলো যে আপনি জাস্ট একটার সাথে একটা কম্পেয়ার করে কিভাবে পিক্সেল পারফেক্ট করবে ওটাও আমি দেখাবো, কিন্তু তারপরেও আপনার আইটা শার্প হতে হবে, আপনাকে ডিফারেন্স বের করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিছু জিনিস আছে মাইনর, কিছু জিনিস আছে মেজর, মেজর গুলাকে আপনাকে আগে হাইলাইট করতে হবে, মাইনর গুলাকে পরে। মাইনর গুলো আপনার নোটে থাকবে কিন্তু সেটা মাইনর আকারে থাকবে, আপনাকে বুঝতে হবে মেজর কোনটা মাইনর কোনটা। আপনি যেটা বলেছেন এইটা হলো এইটা এটা হয়তো মেজর না, কিন্তু এইটা কিন্তু মেজর, উপরের দিকে যেটা আমাদের ইয়ে চলে যাচ্ছে। তো মেজর কোনটা? মেজরটা হলো যেটা একজন স্পেক জানে না, তারপরেও সেটাকে মনে হচ্ছে যেখানে ব্রেক করেছে, লেআউট কনসিস্টেন্সি লস হয়েছে, এটা এটা যেমন কনসিস্টেন্সি লস হয়েছে, যার ফলে এটা হলো তাদের জন্য মেজর, কারণ এটা সরাসরি একটা কোয়ালিটিটাকে হ্যাম্পার করতেছে। কিন্তু এই কালারটা সাদা হলেও কোনো সমস্যা নাই, সবুজ হলেও সমস্যা নাই, রেড হলেও সমস্যা নাই, এটা হলো স্পেক যে আমার এটা রেড চাই, রেড হয় নাই, কিন্তু ক্লায়েন্ট বুঝবে না বা যে ইউজার সে বুঝবে না।
যেটা কি আসলে রেড ছিল বা ইয়ে ছিল, কিন্তু এইটা বুঝবে যেটা হলো ওভারল্যাপ করেছে। তো এইটা হলো মেজর, এইটা হলো মাইনর। তো এই জায়গাগুলোতে আমাদেরকে ইনপুটটা কোনটা মেজর কোনটা মাইনর, মেজরের সংজ্ঞাটা কি, যেটা আমাদের ক্লায়েন্ট উইদাউট এনি স্পেক দেখলে বুঝবে যে এটার মধ্যে সমস্যা আছে, সেটাই হলো মেজর। আর যেটার মধ্যে আমার স্পেক অনুযায়ী হয় নাই কিন্তু একজন ক্লায়েন্ট বুঝতে পারবে না এটা, সেটাকে আমরা মাইনর হিসেবে দেখি। তো পরের আপডেটে আমরা আপডেট করে দিব, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার যে এটা ইয়ে কি হলো। যেমন আমরা 6.9 এর জায়গায় 6.9 লেখাটা অন্য কোনো ফন্টে চলে আসছে, হয়তো প্রত্যেকটাই চলে আসে। সো এটা একটা কনসিস্টেন্সি দিয়েছে, কিন্তু ওরা জানে না যে 6.9 কেমন দেখতে হবে, স্পেক অনুযায়ী হয় নাই কিন্তু 6.9 আছে, মোটামুটি দেখতে ভালোই লাগতেছে। সো ওইটাকেই আমরা মাইনর হিসেবে দেখবো। আচ্ছা, এরকম কিছু আছে যে ক্র্যাশ করে, যেমন একটু আগে ক্র্যাশ করলো, এটা কিন্তু মেজর, মাইনর না। কারণ ক্র্যাশিং ইজ ভেরি ব্যাড। কি কি জিনিস আমাদের অ্যাপকে রিপ্রেজেন্ট করে ব্যাড হিসেবে, সেটাকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এইটা ব্যাড। সো মেজর এবং মাইনর আপনাকে ডিফাইন করতে হবে। সিভিয়ারিটি আর কি, মানে ওইটা আমরা আরেকটা ক্লাসে দেখাবো পরে। আমরা আসলে মেইনলি এখন ডিজাইনের মেইন কনসেপ্টে যাচ্ছি আর কি। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো কিভাবে এটাকে পিক্সেল পারফেক্ট দেখে। ধরেন সাপোজ আপনি আপনার চোখের আইডিয়া ভালো না, সো আপনি কিভাবে ম্যাচ করবেন এটার সাথে, এটাকে আমরা বলি পিক্সেল পারফেক্ট টেস্ট। এবং এটা করা হয় আমি এটা করেছি আপনাদের সময় বাঁচানোর জন্য, সেটাই আমি দেখাই। যেমন এটা কোনটা দেখালাম, সরি এটা আসেনি। Okay. ওটা চলে গেছে, আবার করতে হবে। এনিওয়ে আবার প্রথম থেকে করি। ধরেন আমি এইটাকে টেস্ট করব, এই জায়গাটা, এটা সাপোজ, মানে আমি একটা কথা বলছি কিভাবে টেস্ট করতে পারি আমরা পিক্সেল পারফেক্ট। পিক্সেল পারফেক্ট মিন্স হলো যে আপনাকে বলা হলো যে বাই দ্য বুক যত যেরকম আমার পিক্সেল আছে সেরকমই আমি টেস্ট করতে চাই। সো আমাদের একটা পিক্সেল পারফেক্ট টেস্টিং একটা টুলস আছে যেটা আমরা ইউজ করি, পিক্সেল পারফেক্ট টুলস। এটা হলো ব্রাউজার এক্সটেনশন। সো আমার যে স্ক্রিনটা আমি নিব সেটা কোথা থেকে নিব, আমার একটা স্ক্রিন আছে হলো ফিগমাতে। সো ফিগমাতে এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড কিভাবে করব, এটাকে আমরা এক্সপোর্ট করব। ফিগমা সম্বন্ধে একটু আইডিয়া থাকলে ইয়ে করবেন, আর যদি না থাকে যে টুলসটা আপনাকে দিবে সেই টুলস অনুযায়ী আপনাকে এটাকে ইয়ে করে নিতে হবে। যেমন আমি এটাতে গেলাম, এখানে যাওয়ার পর আমি পুরো অবজেক্টটাকে ধরবো, কারণ এটা পুরোটাই আমি নিব, শুধু এটা না। সো আমি অবজেক্টে গেলাম, এটা হলো পুরোটা। কিভাবে দেখবো, আমি এখানে দেখতে পাবো যখন এটা এক্সপোর্ট, এখানে দেখবেন যে এটা প্রপার্টিজ গেলে এখানে দেখবেন আপনি হলো আহ আমাদের আমাদের এখানে এক্সপোর্ট করার অপশন আছে। সো এখানে যখন আপনি যাবেন, সো এই পুরো স্ক্রিনটাকে আপনি এক্সপোর্ট করবেন। এখানে অনেকগুলো ওয়ে আছে কিভাবে এক্সপোর্ট করবেন। এগুলো হলো বিভিন্ন 1x মানে হলো যে অরিজিনাল সাইজ, 2x মানে হলো ডাবল সাইজ, ট্রিপল সাইজ, 4 সাইজ, বা নির্দিষ্ট একটা উইথ হাইটে নিতে পারেন। সো আমরা এটাকে 1x এ নিব, যেটা আমরা এটার অ্যাকচুয়াল ইয়েটা পেতে পারি। ঠিক আছে, এটার দেখেন উইথটা কতটুকু, 375 পিক্সেল, এবং হাইটটা হলো 812 পিক্সেল, 812। সো এইটা লেআউটটা ডিজাইন করা হলো আইফোন 11 প্রো, আইফোন প্রো 11 11 প্রোতে। সো ওইটাতে করা, এটা হলো স্ট্যান্ডার্ড। সো এইখান থেকে আমরা যখন এটাকে এক্সপোর্ট করব, এটা পুরোটা একটা এক্সপোর্ট করে আমরা একটা জায়গায় নিব, ডাউনলোড করলাম। সো এটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেল। এই জিনিসটাকে আমি এখন ম্যাচ করাবো আমাদের এক্সিস্টিং
যে করেছে। সো এটার জন্য আমরা একটা সিমুলেটর ইউজ করতে পারি অথবা রিয়েল ডিভাইস ইউজ করতে পারি। সো আমি যেটা ইউজ করেছি সিমুলেটর। সো এখান থেকে আমি এটা হলো একটা এক্সকোড, যেটা অনেকে জানেন হয়তো, এটা দিয়ে ডেভেলপাররা ডেভেলপ করে। তো এইখান থেকে আমরা কোন প্রোডাকশন বিল্ড করব, আমাদের যেমন 3টা আছে, ডেভ, প্রোডাকশন, স্টেজিং। আমি হয়তো ডেভটাকে নিলাম। ডিস্ট্রিবিউশন, কোন মিডিয়ামে আমি এটা ইয়ে করব, সেটা হলো এটা আইফোন 11 প্রো, বিকজ এটা এটা এই ডিভাইসের জন্য আমার এটা করা আছে। তারপর আমরা এটা প্লে করব, করলে আমাদের যেটা আসবে যে এরকম একটা স্ক্রিন আসবে। এটা হলো এখান থেকে আমি লগ ইন টগিন সবই করতে পারবো। সো এই স্ক্রিনটা যেহেতু আমি প্রথমেই পাচ্ছি, সো আমি এই স্ক্রিনটাকে একটা স্ক্রিনশট নিব যেটা ডেভেলপার করেছে। সো আমি একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর আমি এখন এই দুইটাকে ম্যাচ করাবো। সো আমি এটাকে আমার সুবিধার জন্য আমি আমার সার্ভারে আপ করে রাখছি, যেহেতু ব্রাউজার, আমাকে ব্রাউজারে এটাকে প্লে করতে হবে। সো এটা একটা সার্ভারে আমরা দিয়ে রাখছি আর কি। এটা আপনি আপনার মতো করে সার্ভারে অথবা লোকাল হোস্টে কোনো এক জায়গায় দিতে পারেন। তো এটা দেওয়া হলো। এরপরে আমরা কি করব, এটার উপরে আমাদের যে ইয়েটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। যেমন আমরা এখানে কি করব, আমাদের যে এটা হলো আমাদের অরিজিনাল ফিগমা ইমেজ, আর যেটা আমরা ডাউনলোড করেছি সেটা লোকালি আছে। সো আমি এখানে লোকাল থেকে এটাকে ওপেন করব। এটা আমি ডাউনলোডস এর মধ্যে সম্ভবত ছিল, মেবি দিস ওয়ান। সো এটাকে আমি ওপেন করলাম। ওপেন করলে এইটা এই জায়গাটা আসলো। সো এইটা আমি এটার উপরে অ্যালাইন করব, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। সো আমি কিভাবে করব, এইটার সাইজটাকে আমি বড় করব। দেখেন, এটা আমি ওইটার ইকুয়াল সাইজ করতে হবে, না হলে তো বোঝা যাবে না যে আসলে কোথা থেকে কি হচ্ছে। সো ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট করে নিলে ভালো হতো, বাট এখন আমরা ওইটা করছি না। এটা নিলাম, এরপর আমি দেখলাম যে না, এটা বড় হয়ে গেছে, তো আমার একটু ছোট করতে হবে, ঠিক আছে? সো আমি একটু 1.1 নিলাম। সো এটা মনে হচ্ছে যে পারফেক্টলি আছে। আর এটা উপরের দিকে দেখেন এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই অবশ্যই সবাই জানেন। এক্স মানে হলো আমাদের এক্স কোনটা, লেফট অ্যান্ড রাইট, রাইট? আর ওয়াই হলো আপ অ্যান্ড ডাউন। সো লেফট অ্যান্ড রাইটে মিলে গেছে আই থিঙ্ক। সো আপ অ্যান্ড ডাউনে মিলেনি। সো আমি আপটা যেহেতু এখানে 0 পজিশন থেকে, সো আমি এখান থেকে 0 করে দিলাম। সো নাও ইট ফিলস আই থিঙ্ক। তারপরে আমরা চিন্তা করে দেখি যে এটা আসলে না, এটা মিলছে কিনা। একটু ছোট আছে মনে হয়, একটু বড় করতে হবে। আচ্ছা, তারপর আরেকটা টুলস আছে, আমরা এটাকে ইয়ে করে নিই। এই যে কিছুটা ছোট আছে, সো আমরা এটা নেগেটিভ করে নিলাম। সো আমরা এখানে 0 রাখি। উপর থেকে টপ দুইটারই পজিশন। এখন রাইট সাইডে একটু ছোট আছে, সো আমি এটাকে বাড়াই দিলাম, 3 করলাম। নাও ইটস পারফেক্ট আই থিঙ্ক, মেবি। So I think it's perfect, but it should be 0. টপ পজিশন থেকে আবার শুরু হয়েছে। এখন আমি এটা লক করে ফেললাম। নাও ইটস লকড, বোথ ব্যাক এন্ড এন্ড ফ্রন্ট এন্ড। এখন এটা নড়বে না। এখন যেটা করতে হবে যে আমরা এখান থেকে এইটার অপোসিটিটা কমিয়ে বাড়িয়ে আমি দেখব যে আসলে আমাদের কোনটাতে কি ডিস্টরশন হয়েছে। দেখেন, পিক্সেল পারফেক্টে গেলে আমাদের কত রকমের প্রবলেম আছে। কি প্রবলেম? আপনি যখন পিক্সেল পারফেক্ট করতে দিবে, আপনাকে টুলস ইউজ করে এটাকে আগে পিক্সেল পারফেক্টের ওই এনভায়রনমেন্ট তৈরি যেটা আমরা বলি সেই জায়গাটা করে নিতে হবে। নেওয়ার পর দুইটার সাথে আপনি কি করলেন, সেম ডিভাইস, আপনি অবশ্যই জিজ্ঞাসা করবেন যে এই ডিজাইনটা কোন ডিভাইসের জন্য করা। তারা আপনাকে অবশ্যই বলবে এটা আইফোন 11 প্রো তে করা। সো আপনি আইফোন 11 প্রোর জন্য এটা জেনারেট করে নেবেন আউটপুট, অথবা আপনি ডেভেলপারকে বলবেন আপনি যখন আমাকে টেস্টিং দিবেন আইফোন 11 প্রোর অরিজিনাল আপনার ডিভাইসে কি আউটপুট আসতেছে ওইটা অ্যাটাচমেন্ট করে আমাকে টাস্ক দিবেন। তখন আপনি যখন এটা পাবেন, দেন আপনি এই দুইটার সাথে ম্যাচ করাবেন। আমার যেটা অরিজিনাল ডিজাইন এবং আমার যেটা আউটকাম পাচ্ছি, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। ডিফারেন্সে দেখেন এইটা কিন্তু মিলে গেছে পারফেক্ট, খেয়াল করেন। এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। সো আমার এখন চিন্তা করার দরকার নাই যে এখানে আমার ফন্ট ঠিক আছে, ফন্টের পজিশন ঠিক আছে কিনা, এটার কোথায় কি আছে, এটা কিন্তু আর আমার চিন্তার বিষয় নাই। আমি কিন্তু হুবহু সেম জিনিস পেয়েছি এই জায়গাটা। সো এই ফন্ট নিয়ে তখন আর চিন্তা নাই। আপনি যখন এক্স্যাক্টলি ম্যাচ পেয়েছেন তখন এটার কোনো সমস্যা নাই। এই জায়গাটা সমস্যা আছে, স্টার্টিং পয়েন্টটা দুইটার ডিফারেন্ট।
সো আপনাকে এখানে ইস্যু দিতে হবে যে স্টার্টিং পয়েন্টটা ঠিক হয়নি, এইটা 100% ম্যাচ করেছে, একবারে পিক্সেল পারফেক্ট, কোনো সমস্যা নেই, এইটাও ম্যাচ করেছে, এটাও ম্যাচ করেছে, এই জায়গাটা ম্যাচ করেনি, এই বাটনটা শুরু হয়েছে লিটল বিট বিলো, সো এটা কি হবে আর একটু আপ হবে, এই বাটনটা এখানে ম্যাচ করেনি, এইখানে ম্যাচ করেনি, লগ ইনটাও একটু ডিস্টর্টেড হয়েছে, এই জায়গাটা আমাদের ম্যাচ করেনি। সো এই জায়গাগুলো আপনি তখন ইস্যু দিবেন যদি আপনার কাছে পিক্সেল পারফেক্ট চায়, বাট উইদাউট পিক্সেল পারফেক্ট ইটস ওকে। যদি কেউ পিক্সেল পারফেক্ট না চায় তাহলে আপনি এটাকে ওই পজিশন অনুযায়ী দেখবেন, এটা অবশ্যই ইস্যু, এটা অবশ্যই ইস্যু, কারণ এটা পিক্সেল পারফেক্টের ইস্যু, পিক্সেল পারফেক্ট নাতেও ইস্যু, এটা পিক্সেল পারফেক্টের ইস্যু না, নন পিক্সেল পারফেক্ট এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, শুধু এই বাটনগুলো কিছুটা উপরে আর নিচে আছে, এখন এই বাটনগুলোতে জন্য আপনি ইস্যু দিবেন কি দিবেন না, এটা হলো কোশ্চেন। যদি দেন তাহলে এই স্মল চেঞ্জিং এর জন্য তাদেরকে প্রচুর কাজ করতে হবে। সো এটা আপনার ম্যানেজমেন্ট ডিসিশন নেবে যে এই লেভেলের পারফেকশন তারা চায় কি চায় না। যদি চায় অবশ্যই তাকে ডেভেলপারকে দিতে হবে, ডেভেলপার সাইকেল ঘুরে আসতে হলে যে পরিমাণ কস্ট এটাকে বেয়ার করতে হবে, এটা পসিবল কিনা। অনেক সময় ক্লায়েন্ট বলে যে না, আমি সিঙ্গেল পিক্সেল পারফেক্ট পর্যন্ত আমি অ্যাকুরেসি চাই, আমি এর বাইরে নিব না। তখন আপনাকে চিন্তা করতে হবে যে না, আমার পিক্সেল পারফেক্ট পর্যন্ত আমাকে আউটপুট দিতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সো সেখানে আপনার কস্টিংটা বেশি হবে। তখন যখন কিউএ প্যারামিটারটা সেট করবে যে পিক্সেল পারফেক্ট, তখন কিউএ হিউজ ডিমান্ড করবে যে আমার পিক্সেল পারফেক্ট করতে হলে আগে যেখানে আমার 10 আওয়ার্স এটা হতো, সেটা এখন 20 আওয়ার্স বা 30 আওয়ার্স লাগবে, কারণ পিক্সেল পারফেক্ট ইজ ডিফারেন্ট প্রসেস। তো কিন্তু অ্যাকসেপ্টেবল যদি হয়, যেমন আমরা অন্যান্য টেস্টগুলো করি কি পজিশনটা ঠিক রাখি, যেমন এই পজিশনটা হয়তো ঠিক না কিন্তু এই পজিশনটা ঠিক আছে। আচ্ছা, মেসেঞ্জার লিঙ্ক এক্সপায়ার করতেছে কেন? এনিওয়ে আমি পরে দেখছি। সো এই জায়গাটা ইম্পর্টেন্ট যে আপনি পিক্সেল পারফেক্ট লেভেলে করবেন নাকি, পিক্সেল পারফেক্ট লেভেলটা হলো সুপ্রিম লেভেল, এর বাইরে আর কিছু ডিজাইন টেস্ট হয় না। এইটা যদি আপনি মিট করতে পারে আপনার ডেভেলপার, মানে মানে সুপার ডেভেলপার বলা যায়, ঠিক আছে। কিন্তু টাফ, বাস্তব লাইফ হলো টাফ। যদি এটা তো তাও স্ট্যাটিক কন্টেন্ট, ডাইনামিক কন্টেন্ট হলে কি হবে, এটা যদি আপনার ডাইনামিক হয় তখন আপনার এটা পিক্সেল পারফেক্ট করাটা খুব ডিফিকাল্ট। তখন আমাদেরকে কি করতে হয়, পজিশন ওয়াইজ ঠিক রাখতে হয় এবং সেই অনুযায়ী ইয়ে করতে হয়, যেহেতু এটা স্ট্যাটিক যার ফলে এটাকে করা গেছে। কিন্তু যখন ডাইনামিক হয় তখন একটা প্যারামিটার সেট করতে হয় যে এই লজিকের উপর বেস করে এটাকে আগানো যাবে। তখন আমরা স্টার্টিং পয়েন্টটাকে দেখি, যদি স্টার্টিং পয়েন্টটা ম্যাচ করে, যেমন এইটার স্টার্টিং পয়েন্টটা ম্যাচ করেছে, সো ইটস ওকে। এখানে স্টার্টিং পয়েন্টটা এটা ম্যাচ করেছে, এটা ম্যাচ করেছে, সো এই জায়গাগুলোকে আমরা তখন দেখি যে কত স্টার্টিং পয়েন্টটা ম্যাচ করে, কারণ এই কন্টেন্ট তো ডাইনামিক, যদি বড় হয় তাহলে এটা বড় হবে। তো এই হলো আপনার পিক্সেল পারফেক্ট এর আউটপুট। তো আর কোথাও না বলি, তো ফিগমাটা আমরা দিয়ে দিব, আপনারা যদি পিক্সেল পারফেক্ট করতে চান আপনারা প্র্যাকটিস করতে পারেন, আমি আপনাকে দেখালাম। যে কোনো হেল্প আমি করব, আমি হয়তো কিছু ইউআই এখানে দিয়ে দিলাম এবং সেখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, ওই স্ক্রিনগুলোকে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি ইয়ে নিতে পারবেন আর কি, কি বলে, টেস্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, okay, so now I'm going to ডিসকাস অন ফাংশনাল টেস্ট। ফাংশনাল টেস্ট সবাই জানেন, ফাংশনাল টেস্টের জন্য আপনাদের কি লাগবে, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট লাগবে, যেটা ছাড়া আপনি টেস্ট করতে পারবেন না, কারণ এই ফাংশনটা আমরা এখানে লিখেছি কিন্তু কোনটার কি কাজ এটা আমরা জানি না, যদি না জানি এটা টেস্ট করবো কিভাবে। সো আপনাদেরকে এই যে এখানে আমরা যেটা একটু আগে আপনার যে এক্সপ্লানেশনটা দিলাম ওইটাই আসলে ফাংশনাল, মানে আমি মুখে বললাম বাট এটা রিটার্ন থাকবে। সো ওইটার উপর বেস করে আপনি টেস্ট করবেন, টেস্ট করার পর আপনি দেখবেন যে এটা আসলে ফাংশনাল কাজ করে কিনা, কতটুকু, কোন স্ক্রিনের পর কোন স্ক্রিন আসবে, এটার ইয়েটা কি, এবং সেখানে আমাদের কি কি থাকবে, এগুলোর মানে কি, এটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলে কি আসবে, এইগুলো যেমন ডিজাইন টেস্টে আপনাকে দেখতে হবে যে প্রত্যেকটা ঠিক মতো আছে কিনা, ইটস ইম্পর্টেন্ট। আবার এই যে এই জায়গাগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, এগুলো তো ডিজাইন টেস্ট, কিন্তু ফাংশনাল দেখতে হবে যে এখানে কোনো কিছু দিলে কি হয়। আপনি যেমন আসলে ভুল
কোড দিবেন, দেখবেন যে কি আসে। বাউন্ডারি চেক করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি কি কি টেস্ট করতে পারি ফাংশনাল, সেটা দেখি। আম, যেমন যদি বাটন প্রেস করি তাহলে ঠিক মতো এটা যাচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট, ইনপুট দিলে সঠিকভাবে আসতেছে কিনা এটা ইম্পর্টেন্ট, এপিআই কল ঠিক মতো হচ্ছে কিনা, এরর হ্যান্ডেলিং করা আছে কিনা। এরর হ্যান্ডেলিং বলতে হলো যে আপনি অ্যাবনর্মাল যে নেগেটিভ টেস্ট যেটা বললাম, উল্টাপাল্টা টেস্ট দিবেন, দেখবেন যে এটা এরর পাচ্ছেন কিনা। যদি পান তাহলে বুঝবেন যে এটা প্রবলেম আছে, এপিআই হ্যান্ডেল করতে পারে নাই। সো আপনাকে বের করতে হবে যে নেগেটিভ, শুধুমাত্র পজিটিভ ইনপুট দিবে এরকম না, নেগেটিভ ইনপুট দিতে হবে আপনাকে, মানে লম্বা ইনপুট দিতে হবে, দেখবেন যে ইউআই ব্রেক করে। সো কেউ লম্বা ইনপুট দিতেই পারে, সো এটা দিলে কি হবে। সো আমাদের তখনই বাউন্ডারি করে দিতে হবে যে এটা আসলে বাউন্ডারির মধ্যে পড়ছে কিনা। এজ কেস যেটা বলে বা বাউন্ডারি যেটা বলি, যেমন এইখানে টেক্সট দেওয়া যাবে কতটুকু, উই ডোন্ট নো, বাট কতটুকু দিলে এটা ফিজিবল হবে সেটা যদি না থাকে তাহলে একজন এখানে কি করবে, পুরা জিনিস লিখে দিবে। অনেক সময় কি করে এখানে কোড লিখে দেয়, অনেকে কোড লিখে হ্যাক করার চেষ্টা করে, যে এটা যখন সার্ভারে যাবে, সার্ভারে সে যদি গেজ করতে পারে সার্ভারটা এই স্ক্রিপ্টটা লেখা, তখন সে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। সেই স্ক্রিপ্ট লিখে আহ, যেটাকে বলে হলো আপনার কোড ইনজেকশন করা। সো ইনজেক্ট করলে কি হবে, ইনজেক্ট করলে আমার সার্ভার বসে যায় না, লাইভ থাকে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আবার অনেক সময় কি করে, কোয়েরি ইনজেক্ট করে। তো এই ধরনের কারণ প্রত্যেকটা কিন্তু এপিআই কোয়েরি হিসেবে যায়। সো ব্যাকএন্ড থেকে কিন্তু এটাকে প্রোটেক্ট করতে হয়। যদি প্রোটেক্ট না করে তাহলে যেটা হবে কি, যে আমাদের সার্ভার বসে যাবে, অথবা অ্যাবনর্মাল বিহেভিয়ার করবে, অথবা কিছু ডাটা লিকিং হয়ে যাবে, যেটা আসলে হার্মফুল এটার জন্য। সো ফার এটাই। আর ফাংশনাল টেস্ট আসলে অ্যাজ পার দ্য স্পেক অনুযায়ী হবে। আর কিছু কমন ফাংশন গুলো যেগুলো আপনাকে জানতে হবে, যে একটা ইনপুট ফিল্ডে কি কি ফাংশনালিটি টেস্ট করতে হয়, যেমন বাউন্ডারি চেক করতে হয়, স্পেশাল ক্যারেক্টার চেক করতে হয়, কোড ইনজেক্ট করা যায় কিনা, এসকিউএল ইনজেক্ট করা যায় কিনা, এপিআই প্রপারলি কল হচ্ছে কিনা, অ্যাবনর্মাল রেজাল্ট দেখাচ্ছে কিনা, আমি যেটা এখানে সেভ করতেছি সেটা আসতেছে কিনা। এই জিনিসগুলো কমন প্যাটার্ন। আপনি কত রকমের ওয়েতে এটা টেস্ট করতে পারবেন, এটা করতে পারবেন। অথবা আপনি যদি বলেন ইনপুট ফিল্ড টেস্ট করার কি কি মেথড আছে বা কি কি ওয়ে আছে, সেগুলো আপনি অলরেডি সব জায়গায় পেয়ে যাবেন। সো ডিজাইন টেস্টটা সবার আগে করতে হবে, ফাংশনাল টেস্টের আগে। আপনাকে অবশ্যই ডিজাইন টেস্ট করতে হবে। ডিজাইন যদি ভালো না হয়, ফাংশনাল টেস্ট করে কোনো লাভ নাই। ডিজাইন টেস্ট এবং বাগ টেস্ট দুইটা একসাথে করবেন না, আলাদা আলাদা করবেন, আলাদা আলাদা সেকশন থাকবে। ডিজাইন টেস্ট যখন করবেন ওটাকে বদলেই দিতে হবে এটা ডিজাইন ইস্যু আসছে, আর যখন ফাংশনাল করবেন তখন বলে দিতে হবে এটা ফাংশনাল বাগ। ওকে, এই তো মোটামুটি আমি সবই কভার করেছি। আমাদের আর কিছু বলার নেই। ফাংশনাল টেস্ট গুলা আপনারা যেটা জানলেন আজকে, যে আমাদের এই কি কি ফাংশন আছে এখন, আর ফাংশনাল টেস্ট কিভাবে করতে হয়, নন ফাংশনাল টেস্ট বা ডিজাইন টেস্ট বা ইউআই ইউএক্স টেস্ট কিভাবে করতে হয়, পিক্সেল পারফেক্ট কিভাবে করতে হয়। পিক্সেল পারফেক্ট আপনার কাছে আমার এক্সপেকটেশন নাই, বাট যদি আপনারা প্র্যাকটিসের জন্য করতে চান ইউ ক্যান ডু দ্যাট। তো বাট ডিজাইন টেস্ট আপনি যখন মানে ভিজুয়ালি দুইটা দেখে আপনাকে বুঝতে হবে যে কোথায় প্রবলেম আছে। আচ্ছা, আমি যেটা বলি নাই সেটা হলো যে আপনি কিভাবে ফন্ট বুঝবেন। যেমন অনেক সময় আমরা ফন্ট ডিটেক্ট করি, ও সবচেয়ে ইজি ওয়ে, যদি আপনি চ্যাট জিপিটিতে যান, ধরেন আপনি চ্যাট জিপিটিতে গেলেন, আপনি এখানে বললেন যে ডু দ্য ডিজাইন কিউএ ফার্স্ট ওয়ান ইজ দ্য origin screen from Figma and second one is developer. ওকে, জাস্ট আপনি কিউএ করতে পারেন ফার্স্ট ওয়ানটা কোনটা, যেটা আমি নিয়েছি ফিগমা থেকে। কোনটা নিলাম, এটাই নাকি, মেবি এটাই। আর সেকেন্ড ওয়ানটা নিলাম হলো এটা, স্ক্রিনশট। লাইফ ইজ ইজি।
ক্রিটিক্যাল ইস্যু পেয়েছে ফিগমাতে। ফন্ট সাইজ মিসম্যাচ পেয়েছে। সো লাইফ ইজি যদি আপনি এআই ইউজ করেন। সামারি পেয়ে যাবেন। এই যে টাইপোগ্রাফি কি করেছে, নিড টু ফিক্স, স্পেসিং নিড টু ফিক্স, কালার্স স্লাইটলি মিসম্যাচ, ওভারলে এফেক্ট। সো স্ট্রাকচার ইজ গুড। সো আপনি অনেক টুলস আছে আপনি ইউজ করতে পারেন। যদি এআই করেন সেটাও আপনি আপনার সিনিয়র ধরে ফেলবে, বাট ইউ ক্যান হ্যাভ সাম গাইডলাইন কি কি ধরনের টেস্ট করতে পারে, কিভাবে রিপোর্ট করতে হয়, সামারি কিভাবে করে, টাইপোগ্রাফি কোথায় মিসম্যাচ হয়েছে, এই জিনিসগুলো ইজিলি পেতে পারেন। জাস্ট এটা একটা অল্টারনেটিভ দেখালাম, যেটা হলো এখন কিউএ টেস্ট অনেক ইজি হয়ে গেছে, যেগুলো আপনি নিতে পারবেন। সো ওখানে কি কি কারেকশন করতে হবে এটাও আপনি অটোমেটিক্যালি দিয়ে দিতে পারেন। এটা চিট শিট, মাঝে মধ্যে যখন আমার সময় কম থাকে আমি এভাবে কাজ চালাই। তো এনিওয়ে, তো যেটা হলো যে অনেকগুলো ওয়ে আছে, প্রসেস আছে, আপনাকে ডিফাইন করতে হবে আপনি কত কুইকলি কিভাবে কাজ করতে পারবেন, কোন স্ট্যান্ডার্ড ফলো করবেন, কোন লেভেলে যে স্টপ করবেন। স্টপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমার যদি স্টপ না করতে পারেন তাহলে আপনি একই ইস্যু যদি দেন সবাই বিরক্ত হবে। সো আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনার কোম্পানিকে কতটুকু পর্যন্ত আপনি টেস্টিং চান, কোন লেভেল পর্যন্ত। সো আপনাকে বলবে সে পিক্সেল পারফেক্ট লেভেল পর্যন্ত, কেউ বলবে ফাংশনাল, ফরগেট অ্যাবাউট ইউআই, কেউ বলবে যে ইউআই ফার্স্ট, ইউআই এর অ্যাটলিস্ট আপনি পজিশন গুলো ঠিক করে আপনাকে দিবেন, আর ফাংশনাল একবারে টু দ্য অ্যাকুরেট হতে হবে। এইভাবে আপনি আগে প্রথমে আপনি যখনই যেখানে জয়েন করেন আপনাকে আগে প্যারামিটার গুলা ঠিক করে ফেলতে হবে, যে আমি কোন লেভেল পর্যন্ত করব, কোন লেভেল পর্যন্ত স্কিপ করব। আর বাকিটা হলো আপনি কাজ করতে করতে বুঝবেন যে কোনটা স্কিপ করে, কোনটা কনসিডারেশনে রাখে। তো আপনি যখন রিপোর্ট করবেন তখন আপনাকে বুঝতে হবে যে প্রায়োরিটি কোনটা, যেটা আমি বলেছি, যেটাতে আপনার সরাসরি আমার ক্লায়েন্ট এফেক্টেড হবে সেটা অবশ্যই প্রায়োরিটিতে যাবে, ওইগুলো লিস্ট আগে করবেন। আর যেগুলো আপনার কাছে মনে হচ্ছে ইস্যু কিন্তু সেটা স্পেক অনুযায়ী ইস্যু, কিন্তু ক্লায়েন্ট বুঝবে না বা ইউজার বুঝবে না, সেক্ষেত্রে আপনি সেকেন্ডারি আরেকটা দিবেন, যেটা হলো আমাদের সিভিয়ার না, বাট মোটামুটি মানে কনসিডারেবল করা যায়। সো সেই জায়গাটা আপনি দিবেন, তখন আপনার ম্যানেজমেন্ট বুঝবে যে হ্যাঁ ক্রিটিক্যাল গুলো তখন সে আগে দিবে, হট ফিক্স এর মাধ্যমে এটা ফিক্স হবে ডেভেলপারকে দিয়ে, আর যেগুলো একটু লো প্রায়োরিটি থাকবে সেটাতে তারা পরের ফেজে রিলিজ দিবে। সো এইভাবেই আসলে ডিপেন্ড করে, যখন আপনি আপনি নিজে ডিসিশন নিতে পারবেন, যখন যে আমি কোনটাকে সিভিয়ার এবং কোনটা সিভিয়ার না, এটা যদি আপনি ডিফাইন করতে পারেন। সো প্রথমে আপনি জয়েন করবেন, আপনি আপনার টিম লিডারকে ফলো করবেন, কিন্তু যখন আপনি এই ডিসিশনটা নিতে পারবেন তখন আপনি প্রমোশনের জন্য রেডি হবেন। এইভাবে ম্যানেজমেন্ট প্রমোশনের ডিফাইন করে যে আপনি ডিসিশন নিতে পারছেন কিনা। আপনি যখন ডিসিশন নিতে পারবেন তখন আপনাকে ডিসিশন মেকিং এর জায়গাতে বসিয়ে দিবে। সো একজন কিউএ যখন ঢুকবে তখন সে ফলো করবে, এবং যে প্যাটার্ন গুলো আমি বললাম এগুলোকে অবজার্ভ করবে, নিজের একটা মাইলস্টোন ঠিক করবে কোন পর্যন্ত কি, সেটা কোম্পানি ভ্যারি করে, এই জন্য আমি কোনো স্ট্যান্ডার্ড নাই, কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা পার হয়ে গেলে আপনাকে ওটা রেজ করতে হবে, আপনাকে পজিটিভ আর্গু করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি সহজ সবকিছু মেনে নিবেন নট লাইক দ্যাট, আবার আপনি সবকিছু স্কিপ করবেন সেটাও না। সো আপনাকে ওইটাকে পজিটিভ ওয়েতে আপনার আপনার নলেজ অনুযায়ী এটাকে ডিফেন্ড করতে হবে। যদি এটা করতে পারেন ম্যানেজমেন্ট আপনাকে পজিটিভ টোনে নিবে, এবং পরবর্তীতে আপনাকে ওই ম্যানেজমেন্টের জায়গায় যখন আপনার সিনিয়র চলে যাবে অথবা আপনি যখন প্রমোশনের জায়গায় আসবেন তখন আপনাকেই প্রমোট করা হবে, যদি আপনি ডিসিশন মেক করতে পারেন। ডিসিশন মেকিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন ইউর রোল। সো আজকে এই পর্যন্তই, কারো কিছু থাকলে আপনি বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমি ক্লোজ করবো আজকে। কারো কোনো কোশ্চেন নেই? আপনারা কি বুঝতেছেন? আমি জানি না আমি কতটুকু ডেলিভার করতে পারছি, আমার নিজের কাছে মনে হয় যে হয়তো বুঝতে পারছেন না। আসসালামু আলাইকুম স্যার। জি না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কঠিন হলে আমাকে বলতে হবে যে এই জায়গাটা বুঝছি না, মানে একেবারে সাইলেন্ট থাকলে যেটা হয় কি যে আমি ঠিক বুঝি না যে কোন অ্যাঙ্গেলে যাব, কতটুকু ডিপে যাব, লাইটে থাকবো কিনা, এই জায়গাটা ইম্পর্টেন্ট, আপনাদের রেসপন্সটা খুব জরুরি। জি বলেন।
স্যার ফিগমাতে আমাদেরকে ক্লায়েন্ট কিরকম ডিজাইন দিয়ে দিতে পারে, যেমন মনে করেন মোবাইল ওয়েবসাইট, তারপর হ্যাঁ হ্যাঁ এরকম কিছু? স্যাম্পল ফিগমা ডিজাইন একটা লাইব্রেরি আছে। যেমন আপনি ফিগমাতে যখন যাবেন, এই যে দেখেন কতগুলা লাইব্রেরি কোথায়, এগুলো হলো কম্পোনেন্ট বেসড ডিজাইন বা টেমপ্লেট আছে না। এই যে কমিউনিটিতে গেলে আপনি অনেক ডিজাইন পাবেন। যেমন আপনাকে দিতে পারে যে এই ধরনের একটা কমিউনিটি ডিজাইন, এগুলো ফ্রি। হ্যাঁ, আপনি ডাউনলোড করলে যে ওপেন ইন ফিগমা যদি দেন, আপনার ওখানে চলে আসবে কি কি ফাইল আছে। দেখেন এখানে যে এটা একটা ওয়েবসাইট। সবসময় যে আপনাকে অ্যাপ দিবে এরকম না, আপনাকে ওয়েবসাইট দিবে এবং এইটার উপরেই আপনাকে ইয়ে করতে হবে। সো আমাদের লেকচার শেষ, যার যদি কোশ্চেন না থাকে চলে যেতে পারে। আমি এখন থেকে কিছুক্ষণ কোশ্চেন নিব যাদের কিউরিসিটি আছে তাদের জন্য। আর যদি আপনি পার্টিসিপেট করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, সমস্যা নেই। সো এই ধরনের আপনার স্ক্রিনগুলো কিন্তু ওরা দিবে ফিগমাতে। ফটোশপের চেয়ে ফিগমাটা বেশ পপুলার অনলাইনে কাজ করার জন্য, কারণ এটা শেয়ার করা যায়। একসময় তো একটা ব্যুরোক্রেসি ছিল যে ফটোশপ দিয়ে করা হইতো। এখন এই জিনিসগুলোকে চেঞ্জ করা হয়েছে আর কি, অনেকটা এখন মানুষ ফিগমাতে চলে আসে। এখন এআই দিয়ে মানুষ এখন জেনারেট করতেছে এগুলো এখন, মানে টু বি অনেস্ট এখন এটাও, যেমন এটা যদি আমি ফিগমা দিই, ওপেন ইন ফিগমা দিলাম, দেখেন কি হয়। আমার ফিগমাতে আমার ফাইলে এটা চলে আসবে, এটা ফ্রি ফাইল। সো আপনি এটার উপর বেস করে কাজ করতে পারেন। আপনাদের যদি সময় থাকে আমরা হয়তো ফিগমা নিয়ে কিছু কাজ করার স্কোপ করবো আর কি। দেখেন এখানে আপনার ট্রুলি একটা ডিজাইন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এই ডিজাইনের উপর বেস করে আপনি এখানে ইচ্ছা করলে কিছু চেঞ্জ করতে পারেন। যেমন এটা একটা গ্যাজেটের উপর বেস করে একটা ওয়েবসাইট তৈরি করা, দেখতে ভালো লাগে। আপনি এখানে আপনার ইয়েগুলো চেঞ্জ করে ফেলেন। যেমন আপনি এখানে অনেক কিছু চেঞ্জ করে, যেমন এটা একটা ইমেজ, যেমন এটা একটা কম্পোনেন্ট আছে, এটাও ইমেজ ইউজ করা হয়েছে সবগুলো। এত ডিটেল পাবেন না, বাট অ্যাটলিস্ট আপনাকে একটা ইউআই দিবেন। যেমন এখানে ভেক্টর ইউজ করা হয়েছে। তো স্যার হ্যাঁ আপনি আমাদেরকে যে টাস্কটা দিলেন একটু আগে, যে 6-9 অ্যাপের যে ইউআই ইউএক্স এর টেস্টিং এর এটা, স্যার বিষয়টা হলো আমরা, আই এম সরি টু সে, বাট হচ্ছে আমরা স্পেশালি যে আমি বলতে পারি না, আমি এই প্ল্যাটফর্ম গুলোতে খুব নতুন তো স্যার, একটু আচ্ছা যদি আচ্ছা বলে দিতেন যে আসলে মানে কিভাবে অ্যাসাইনমেন্টটা সাবমিট করব, মানে কিভাবে অ্যাসাইনমেন্টটা পাবো, মানে এই বিষয়টা যদি একটু বলে দিতেন আর কি, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, কারণ খুবই কনফিউজড হয়েছে। আচ্ছা আচ্ছা। আন্ডারস্ট্যান্ডিং এ কনফিউশন নাকি সাবমিশনে কনফিউশন? স্যার আন্ডারস্ট্যান্ডিং এর কনফিউশন, মানে আপনি যে টাস্কটা আসছে, এই টাস্কটা এখন তো আমি স্যার টেক্সট করে, তো আমার অ্যাকচুয়ালি একটা এক্সএমএল ফাইলে তো আমার স্যার ইগুলা নোট করা লাগবে, যে আসলে আমার টেস্টিং রেজাল্ট, টেস্টিং ইস্যু সবকিছু তো আমার এক্সপ্লেইন, ওইটা আমি স্যার কিভাবে সাবমিট করবো? এরপরে আমার সাবমিট যে করলাম, এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা কেমনে জানবো যে কতটুকু ঠিক হয়েছে বা কতটুকু ভুল হয়েছে? এই বিষয়টা স্যার যদি একটু, মানে এই বিষয়টা এই পর্যন্ত আমি এভাবে ক্লিয়ার হইতে পারিনি, যে মানে এই বিষয়টা আর কি। আচ্ছা, গত ক্লাসে ছিলেন আপনি? না স্যার, গত ক্লাসে আসলে আমার একটা পারিবারিক ইস্যু ছিল, যার কারণে স্যার মানে আমি গত ক্লাসগুলোতে করতে পারিনি, আচ্ছা, ফোন দেওয়া হয়েছিল। গত ক্লাসটা একটু দেখে নিন, তাহলে কনফিউশনটা চলে যাবে। আমরা গতদিন এটা দেখিয়েছিলাম যে কিভাবে এটাকে লিখতে হয় এবং কিভাবে এটাকে মানে প্রসেস করতে হয়। এটাকে শারমিন ক্লাসটা ছিল। তো মেইনলি কিভাবে চিন্তা করতে হয় পজিটিভ টেস্ট, নেগেটিভ টেস্ট, এবং এইরকম একটা স্ট্রাকচার আমরা দিয়ে দিব আপনাকে। আমি দেই নেই, কারণ হলো আমি মানে ওই কনফিডেন্ট পাই নাই, মনে হচ্ছে যে আরেকটা ক্লাস নেওয়ার পর আপনাদেরকে দিব, এই জন্য আমি আজকের পরে দিব। তো এই ধরনের একটা স্ট্রাকচার, এখানে ধরেন কিছুই থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। এইটাই শেয়ার করা হয়েছে গতদিন। সো আপনি এখানে কি করবেন, আপনি যখন একটা ইস্যু পাবেন তখন একটা টেস্ট কেস লিখবেন। এখানে আপনার ডেসক্রিপশন লিখবেন। টেস্ট কেস ডেসক্রিপশনটা কি হবে, মানে কিসের উপর আপনি প্রবলেমটা পেয়েছেন। যেমন আপনি লগ ইনে পেয়েছেন, লগ ইনে দিবেন, অথবা ওয়েলকাম স্ক্রিনে পেয়েছেন, ওয়েলকাম স্ক্রিনে দিবেন। টেস্ট স্টেপ, কিভাবে আপনি টেস্ট করেছেন, এটা স্টেপগুলো কি, এই পেজের পরে এই পেজে গেছেন, এই পেজে।
স্যার আমি অ্যাকচুয়ালি এটা তো বুঝছি যে আসলে আমি টেস্ট এই বিষয়টা আমি বুঝছি, কিন্তু আমি বলতেছি যে আমার এটা তৈরি করলাম, এরপরে এটা তো স্যার মানে আমি যে এটা তৈরি করলাম, আমি তো স্টুডেন্ট, আমি তো আসলে ঠিকঠাক করছি না ভুল করছি, এটা তো আমাকে সাবমিট করা লাগবে আপনাদের কাছে, মানে কোনো একটা প্ল্যাটফর্মে। কোন হুম। প্ল্যাটফর্মে সাবমিট করবো, মানে আমার অ্যাসাইনমেন্টটা আমি কোন প্ল্যাটফর্মে সাবমিট করবো, এবং আমার ফিডব্যাকটা কিভাবে পাবো যে আমার কোন জায়গাতে ভুল হয়েছে বা আবার এই জায়গাতে ভুল হয়েছে, এবার এরকম সামথিং। ওকে, এই যে এখানে দেখেন আসানা টাস্কের লিংক আছে, আপনাদের সবার সাথে আমরা আসানাতে বোধহয়, আসানা কি আপনি আছেন? জি জি জি। আসানাতে আপনি একটা টাস্ক তৈরি করবেন, যখন আপনার এটা রিপোর্ট হয়ে যাবে তখন আপনি আহ, এই যে এইখানে যে আপনি হলো একটা আসানা টাস্ক তৈরি করবেন, এখানে আমি একটা সেকশন করে দিব হয়তো, বা এখানে করে দিই বক্স। সো এইখানে আপনি একটা টাস্ক তৈরি করবেন, টাস্কের একটা টাইটেল দিবেন, যে আপনি যে ইস্যুটা পেয়েছেন টাস্কের একটা টাইটেল দিলেন, টাইটেলের আমি গতদিন একটা দেখিয়েছি বা কিভাবে হয়, এই যে এরকম একটা যেমন আমি করেছি। এখানে কি করেছি যে আমি বলেছি এই অংশটা বাদ দেন, এখানে আমি অলরেডি গতদিন ক্লাসে বলা হয়েছে যে কিভাবে প্যাটার্নটা লিখতে হবে, কোন ভার্সনে আসে, এবং এখান থেকে আমরা আমাদের কি পাচ্ছি এটা লিখবো। বাংলাতে লিখেন, আমার সমস্যা নাই, যদি আপনি ইংরেজি না লিখতে কমফর্ট ফিল না করেন বাংলায় লিখেন বা ইংরেজিতে লেখেন। এরপর আমরা দিই কি অ্যাজ ইস, যে এখন কি পাচ্ছি, এটার একটা ভিডিও আমরা একটা তৈরি করে দিই, অনেক সময় রেকর্ডিং করে দিই যাতে বোঝা যায় ভয়েস সহ। আর এটা হলো যে কি করতে হবে, যেমন আমি এটা পেয়েছি, এটার এইরকম করতে হবে, স্পেক এটা আছে সো এটা করতে হবে। হাউ টু রিপ্রোডিউস, কিভাবে রিডিউস করতে হবে, যেমন আমি একটা ইস্যু পেয়েছিলাম, আমি বলেছি সাইন আপ ইউজিং দ্য ইমেল, সেট আপ দ্য অ্যাপ ল্যাঙ্গুয়েজ ফ্রম ইংলিশ টু জাপানিজ, যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা হয়, তারপরে হলো আনইনস্টল করতে হয়, আবার ইনস্টল করে যদি অ্যাপ, তাহলে গো টু দ্য ভয়েস সেকশন, অ্যান্ড সেখানে আমরা এখানে কোডের মিসম্যাচ পেয়েছি। বাংলায় লিখেন, আমি বলছি যে এটা ম্যান্ডেটরি না আপনি কোন ভাষায় লিখলেন, বাট আমরা বুঝতে পারলেই হলো, সমস্যা নেই। এনভায়রনমেন্ট কি কি এনভায়রনমেন্ট আমার থাকতেছে, আমি কোন ডিভাইসে করেছি, কোন ভার্সন, কোন প্রোডাকশন, কোন অ্যাপ ভার্সন কোনটা। অ্যাপ ভার্সনটা দেখার জন্য আমি একটু দেখাই দিই, অ্যাপ ভার্সনটা কোথায় আছে আমাদের। অ্যাপ ভার্সনটা স্যার এর মানে তাহলে আমি বাগ রিপোর্টটা কোনো এক্সএমএল ফাইলে তৈরি না করে এইখানে টাস্কে আমি হচ্ছে বাগ রিপোর্টটা করে মানে করে দিব। হ্যাঁ, এখানে আপনি দিয়ে দিবেন, এরপরে আপনি দেখতে থাকবেন, এখানে আপনাকে কমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি এটা হয়তো আমরা ডেভেলপারকে দিব, অথবা এটাতে যদি কোনো প্রবলেম থাকে আমরা এখানে রিপ্লাই দিব আপনাকে, এখানে দিলে আপনি একটা নোটিফিকেশন পাবেন। নোটিফিকেশন যেমন এই যে এখানে অলরেডি কিছু আহ ইয়ে আসে। সো এইটার মধ্যে আমরা ডিসকাশন করি, আমরা একটা কমন প্ল্যাটফর্মে সবাই ডিসকাশন করি, যেমন এইটা আমরা যখন ডেভেলপারকে দিব, ডেভেলপার এটা দেখবে, ডেভেলপার দেখে এটা কাজ ঠিক করবে, ঠিক করার পর আমাকে আবার রিটার্ন দিবে, রিটার্ন দিলে আপনি আবার টেস্ট করবেন, টেস্ট করার পর আপনি আবার সাবমিট করবেন যে টেস্ট পাস অর ফেল, যদি পাস হয় এই প্রসেসগুলো আমরা দেখাবো। কিন্তু এখন আমরা আসতেছি ওই জায়গাটায় যে আপনি যখন একটা, এটা হলো ট্রেস করার জন্য, যে আমার এটা তৈরি হয়েছে, এটা রেজিস্ট্রি খাতা বলতে পারেন, এবং জি স্যার। এখান থেকে একটা আমরা লিঙ্ক করে এটাকে ছেড়ে দিব, যে এটা এখন জি স্যার। আহ, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে চলে গেল। প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে যখন যাচ্ছে তখন ওইখানেই আমাদের সব ডিসকাশন হবে একটা বোর্ডে, এইটা টপিকস, এই টপিকস এর উপরে আমরা ইনপুট দিতে থাকবো। আপনাকে হয়তো জিজ্ঞাসা করব কোন এনভায়রনমেন্ট পেয়েছেন, যদি কোনো ইনফরমেশন ল্যাকিং থাকে। সো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি এই ফেসটা হবে, এই টাস্কটা যখন একবার ওপেন হয়ে, এই টাস্কটা কন্টিনিউ হইতে হবে টিল এটার পাস না হওয়া পর্যন্ত, এইটা চলতে থাকবে। বুঝছি স্যার। এটাই হলো এর সাইকেলটা। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপনি যে আমাদেরকে একটা ডিজাইন দেখাইলেন, হুম। এটা তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ধারাও করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় করা যাবে। আমি আমি আপনাকে বললাম যে আপনার কোম্পানি ডিসিশন নিবে কোন ফাইলটা নিয়ে তারা কাজ করে। যদি তারা ফিগমা নিয়ে কাজ করে আপনাকে ফিগমা সোর্স দিবে, যদি সে ফটোশপে করে বা ইলাস্ট্রেটরে করে সেটার সোর্স আপনাকে দিবে, সেইখান থেকে আপনি ইয়েগুলো নেবেন। এবং এখানে মনে রাখবেন যে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে তার প্রপার্টি গুলা কি, যেমন একটা ফন্ট সাইজ, কত ফন্ট রাখা হয়েছে, সেই ফন্ট সাইজটা আপনাকে কিন্তু ওইখান থেকে বের করে আপনাকে ওই অনুযায়ী দেখতে হবে যে ফন্ট সাইজ কেমন। অ্যাপে যেরকম আমরা ফন্ট সাইজ দেখতে পারি না, কিন্তু ওয়েবে আমরা দেখতে পারি।
ওয়েবে কিভাবে দেখতে পারি? আমরা ইন্সপেকশন করে দেখতে পারি। অ্যাপেও ইন্সপেকশন করা যায়, কিন্তু সেটার জন্য ধরেন যেমন আমি আমাদের সাইটটা ইয়ে করি, যখন এটা আসলে আনলাম, আমি এটাকে বন্ধ করি, এটা আমার দরকার নেই। সো এইখান থেকে আমি কিন্তু বুঝতে পারবো, যেমন আপনি যদি ইন্সপেকশনে যান, সো এইখান থেকে আপনি দেখতে পারবেন যে এটা যেমন হলো স্মার্টফোনে এটা কতটুকু কেমন হবে সেটা দেখানোর জন্য আপনি এখানে দেখতে পারেন যে কোথায় কেটে যাচ্ছে। এটা আপনাকে দুই ধরনের দেবো আমরা। ওয়েবের ক্ষেত্রে দুই ধরনের ডিজাইন পাই, একটা হলো পিসির জন্য আর একটা হলো এসপির জন্য, স্মার্টফোনের জন্য। সো পিসির জন্য যেটা, সেটা আপনাকে দিবে এক রকমের, স্মার্টফোনের জন্য যেটা সেটা দিবে আরেক রকমের। তো দুইটা ডিজাইন আপনি পাবেন, দুইটা ডিজাইনের মধ্যে আপনাকে কম্পেয়ার করবেন। এটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন আছে, বা এটা বলতে বিল্ট ইন, যে ইন্সপেকশন। সো আপনি রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে যাবেন হলো ইন্সপেকশন, ইন্সপেক্টে গেলে আপনি এরকম একটা পাবেন। এইখান থেকে আপনি এই যে আমার 12 প্রো, আমার যদি 11 প্রো হয় সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। যেমন আমার কাছে 11 প্রো নাই, ইচ্ছা করলে আমরা এডিট করে নিতে পারবো, নতুন একটা ডিভাইসও নিতে পারবো। সো এই জায়গা থেকে কোন ডিভাইসের জন্য আপনি টেস্ট করতেছেন, এটার আউটপুট কেমন আসতেছে, এখানে ক্লিক করলে এটা আসতেছে কিনা, এটা কিন্তু আপনার পিসিতে আসবে না, এটা ইয়েতে আসবে। সো আপনাকে তখন জিজ্ঞাসা করতে হবে এটা কোন এনভায়রনমেন্ট আপনি টেস্ট করবেন। ওখানে কিন্তু লেখা থাকবে, যখন প্ল্যানিংটা করতেছি না আমরা, কিউএ প্ল্যানিং করতেছে, যখন একটা প্রজেক্ট আসে তখন প্ল্যানিং হয় এটা কি এসপি তে যাবে না পিসি তে যাবে, বা বোথ যাবে। সো বোথ যদি যায়, বোথের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আমার বোথটাই এখানে আসতে পারে। আর যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেলের জন্য আসবে। সো এই আম, এই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনাকে ডিফাইন করে থাকবে। আপনাকে যদি ডিফাইন করে না দেয়, আপনার জন্য টেস্ট করা বাধ্যতামূলক না। রেজ ইউর ভয়েস, যখন আপনি দেখবেন যে আপনাকে কোনো কিছুর জন্য ব্লেম করা হচ্ছে, আপনি তখন দেখবেন ডকুমেন্টেশনে ক্লিয়ারলি রিটেন করা আছে কিনা। যদি না থাকে তাহলে এটা আপনার ফল্ট না, পুরো সিস্টেমের ফল্ট। সেটা আপনাকে শুধু একা দায়িত্ব দিলে হবে না। কিন্তু ওইখানে প্ল্যানিং এর অংশ যদি আপনি হন, তাহলে আপনাকে অবশ্যই ওটাকে মেনশন করতে হবে, কোশ্চিন করতে হবে এটা কোনটার জন্য হবে, পিসি না এসপি, এসপি হলে কত রেজুলেশনের জন্য, এটার জন্য কোন স্ট্যান্ডার্ড ডিভাইস ফলো করতে হবে। পিসি তো অনেক রকমের আছে, অনেক জায়ান্ট পিসি আছে, মনিটর আছে, ছোট মনিটর আছে, কিন্তু ওইটা কোন স্ট্যান্ডার্ড পর্যন্ত নিবে, কত পিক্সেল পর্যন্ত এটা নিবে, এটা ডিফাইন করাটা খুব জরুরি। পিক্সেল আপনাকে ডিফাইন করতেই হবে। যেমন এখানে দেখেন পিক্সেলটা কিন্তু এটা, আমি যদি এটা অন্য কোনো ট্যাবের জন্য নেই, ট্যাবের জন্য এটা হবে কিনা, এই যে আইপ্যাড মিনির জন্য এটা এরকম হবে। তো আপনাকে ডিফাইন করতে হবে যে এটা আপনাকে আপনার ম্যানেজমেন্ট বা যে ডিসিশন মেক করতেছে বা যে রুলস তৈরি করতেছে তাকে ডিফাইন করতে হবে যে এই প্রজেক্টে কোন কোন ডিভাইসের সাপোর্ট লাগবে এবং সেটার ইউআইটা কিভাবে ভ্যারি করবে, এটা আপনাকে জানতে হবে। এটা আপনাকে হাত পা বেঁধে সাঁতার কাটতে বললে তো আপনি পারবেন না। আপনাকে ওই টুলস গুলো দিতে হবে বা আপনাকে ইনফরমেশন গুলো দিতে হবে যে এখানে এতটুকু পানি আছে, এখানে সাঁতার না কাটলেও হবে, হেঁটে যাবেন। অথবা এখানে অনেক বেশি পানি, এখানে আপনাকে সাঁতার জানতে হবে। অথবা এখানে আপনাকে কি বলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সো এটা আপনাকে জানতে হবে। আপনাকে যদি এটাকে আপনাকে কোশ্চেন করতে হবে। আপনি যখন প্রথমে একটা প্রজেক্ট পাবেন, তাকে আপনার ডকুমেন্টেশন দেখতে হবে যে কি কি মেথডে এটা টেস্ট করতে হবে। যেরকম আমরা এর আগে দেখিয়েছি যে কোন কোন প্রসেসে টেস্ট করা যায়, ওগুলো আপনাকে চেকলিস্টে আনতে হবে যে আমি কি কি টেস্ট করব। আর আরেকটা জিনিস হলো যে ডিসিশন যখন নিবে তারা, তখন তারাই বলে দিবে যে এত রেজুলেশনের উপরে করা যাবে না। যেমন এই যে আইপ্যাড মিনি, তাদের রেজুলেশন কিন্তু এরকম। সো আপনি যদি অন্য কোনো ডিভাইসে যান, যেমন ধরেন আলট্রা, স্যামসাং গ্যালাক্সি আলট্রা, তো সেটা কিন্তু এটা এরকম হবে। সো আপনাকে কোন কোন ডিভাইস আপনাকে টেস্ট করে দেখতে হবে এসপির জন্য, সেটা আপনাকে বলতে হবে। এরপর আপনি ইন্সপেকশনে গেলেন, আপনি যদি এই ফন্টটা জানতে চান, সে ফন্টটা কি আছে, ফন্ট আপনি ইজিলি এখান থেকে বের করতে পারবেন ফন্টটা কোনটা। যেমন আপনি এইটাকে ফন্ট হিসেবে দেখতে যাচ্ছেন, সো ফন্ট এখানে আপনি যখন যাবেন, এইখানে আপনি দেখবেন যে ফন্ট কোনটা দেওয়া আছে। ফন্ট কি খুঁজে পেয়েছেন? ফন্ট ফ্যামিলি হিসেবে থাকবে এই যে, এখানে হলো ডোসিস অর স্যান্স শেরিফ। সো এইটা যখন আমি তুলে দিব, দেখেন ফন্টের সাইজটাই চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের এখানে এই ফন্টটাকে অ্যালাউ করা হয়েছে। এখন আপনি দেখবেন যে আপনার ফিগমাতে কি ওই ফন্টটি ইউজ করা হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি রেজ করবেন ভয়েস যে না, এই ফন্টটা মিলেনি, অ্যাজ পার আমার ফিগমা অনুযায়ী এই ফন্টটা মিলেনি। যেমন এই ফন্টটা আরেকবার দেখেন, এই যে ডোসিস অ্যান্ড স্যান্স
শেরিফ। এখন এইটা প্রথমে থাকা মানে এইটা প্রথমে অ্যাপ্লাই করবে, যদি এইটা সিস্টেম ফন্টে না থাকে তাহলে সান সেরিফটাকে অ্যাপ্লাই করবে। এটা হলো এটার মিনিং। এখন এইচটিএমএল আপনাকে কিছু কিছু জানতে হবে যদি আপনি ওইটার কিউএ করতে চান ইজি ওয়েতে, আর না হলে আপনাকে ক্রস মেক করে দেখতে হবে, ওটা খুব টাফ। সো এই জায়গাটা আপনাকে দেখতে হবে। এখন আপনি দেখবেন যে এটা আপনার যে ফিগমা দেওয়া হয়েছে, ফিগমাতে কোন ফন্ট ইউজ করা হয়েছে। এখন ফিগমাতে যদি যে ফন্ট ইউজ করা হয়েছে ওইটা চিন্তা করতে হবে। তারপরে হলো আপনার এখানে ফন্ট সাইজ কত দেওয়া হয়েছে, এই যে ফন্ট সাইজ 8 VW। ভিডব্লিউ ডিফারেন্ট পয়েন্ট, বাট এটা আমি এখন আচরণ না করি। অনেক সময় আপনি পিক্সেলে পাবেন, পিক্সেলে যদি পান তাহলে আপনাকে পিক্সেলে টেস্ট করতে হবে এটা, যে পিক্সেলে কত পিক্সেল হয়, ঠিক আছে। তারপর অনেক সময় আপনার গ্যাপ, এই গ্যাপ গুলোও টেস্ট করতে হয় যে প্রপারলি আসতেছে কিনা। ফার্স্ট থিংস হলো যে আপনি ভিজুয়ালি দেখবেন যে এটা ঠিক মনে হচ্ছে কিনা। যদি মনে না হয় তাহলে আপনাকে ওই জায়গাটা আরো প্রিসাইজ করার জন্য আপনাকে বলতে হবে। এখন আপনি যদি পান এখানে ডোসিস, আর ওখানে যদি দেখেন যে সেন্ট শেরিফ দেওয়া আছে, তাহলে আপনাকে অবশ্যই ভয়েস রেজ করতে হবে যে ফন্টটা মিলে নাই। এখন সে আপনাকে বলবে না মিলছে, দেখো একই রকম, কিন্তু আপনি যখন এভিডেন্স দেখাবেন তখন তারা বুঝবে যে না এটা মিলে নাই। অথবা আপনাকে ওই পিক্সেল পারফেক্ট টেস্টে নিয়ে যেতে হবে, যেখানে বোঝা যাবে যে দুইটা আলাদা ডিফারেন্ট। সো টুলস অনেকগুলো আছে, কোনটা ইউজ করবেন ডিপেন্ডস অন ইউ। তারপরে কালার পিকার আছে, আপনি কালার পিকার দিয়ে কালার চেক করতে পারেন যে কোন কালারটা, যেমন এই কালারটা হয়তো একটা রেড দিয়েছে কিন্তু রেডের একটা শেড আসছে, আপনার কাছে যে রেডটা ফিগমাতে দেওয়া আছে দুইটা এক না। সো আপনি কালার পিকার দিয়ে কালার পিক করেন, কালার পিক করে দেখেন যে ওইটার কোড কত। যেমন আমি ধরেন একটা কালার পিকার তুললাম, ধরেন এই কালারটা তুললাম, এই কালারটা কত আসছে, এটাকে বন্ধ করি নাহলে তুলতে দিবে না ওরা। এই যে কালার পিকারে গেলাম, পিকে কালার ফ্রম দ্য থিংস, আমি এই রেডটাকে নিলাম। এই রেডটার কালার কোড কত, এখানে দেওয়া আছে যে এই যে কালার কোড, এই যে এটার কালার কোড হলো এটা। এখন আপনার যদি ফিগমাতে কালার কোড ডিফারেন্ট হয়, আপনি রেজ করবেন পয়েন্ট যে এটা কালার কোড মিলে নাই, ঠিক আছে। কেউ চোখে দেখে বুঝবে, কাউকে এভিডেন্স দিয়ে বুঝাইতে হবে। যেমন আমার কালার সেন্স ভালো না, আমি রেড হলে মোটামুটি কাছাকাছি মনে হয়, কিন্তু আমাকে তখন কি করতে হয়, যেহেতু আমার এটা উইকনেস আছে, তো আমাকে টুলস এর হেল্প নিতে হয়, যাতে আমি কিভাবে এটাকে অ্যাকুরেটলি প্রজেক্ট করতে পারবো বা বুঝাইতে পারবো যে এটা আসলে মিলে নাই। আমি মুখে বললে তো হবে না, আমার এভিডেন্স সহ দিতে হবে, আদারওয়াইজ কেউ অ্যাকসেপ্ট করবে না যে এটা প্রপারলি হয়েছে কিনা। সো এই ধরনের টুলস অনেক আছে, অজস্র টুলস আছে। যদি আপনি কিউএ সফটওয়্যার কিউএ টুলস দিয়ে সার্চ দেন, হিউজ টুলস পাবেন সাপোর্টিং, ছোট ছোট টুলস। কিছুটা আপনার হয়তো যে কোম্পানিতে ঢুকবেন তারাই হয়তো বলে দিবে আমরা এই টুলস ইউজ করি, কিছু টুলস হয়তো আমরা এখন দেখাবো আপনাদেরকে যে আমরা কি কি টুলস ইউজ করি। সো এইভাবে আপনি হলো আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্স হবে তখন নতুন নতুন টুলস গুলোকে জানবেন, এবং এটাই হলো এক্সপিরিয়েন্সের বিউটি, যে আপনি যত এক্সপিরিয়েন্সড হবেন তত বেশি আপনি টুলস জানবেন, তত বেশি টেকনিক জানবেন, তত বেশি আপনি কুইকলি কাজ করতে পারবেন। এটাই হলো এখানকার জায়গাটা। সো ফাইনাল কথা হলো ফিগমা যে কোনো ফরম্যাটে আসতে পারে, অন্য কোনো ফরম্যাটেও আপনার ফিগমা মানে ডিজাইন ফাইল থাকতে পারে, যেটাই থাকবে সেটাকে ফলো করতে হবে। এখানে যেমন ফন্ট গুলো এখান থেকে দেখা যায় প্রপার্টির মধ্যে, ওইখানেও আপনি যে টুলস ইউজ করবেন সেই টুলসও আপনি দেখবেন যে ফন্ট বোঝা যাবে, কালার বোঝা যাবে, ওইটা টেক্সট বোঝা যাবে। যদি না বুঝতে পারেন, আস্ক ইউর ম্যানেজার যে আমার এটা লাগবে, আমি পাচ্ছি না খুঁজে। সো সে আপনাকে হেল্প করবে। উইদাউট টুলস আপনি কিছু করতে পারবেন না, নিজের উপর প্রেশার নেবেন না। আপনি সবসময় মনে করবেন আপনাকে যখন একটা কাজ করতে হবে আপনার প্রপার টুলস লাগবে। টুলস যদি না পান আপনি কাজ করতে পারবেন না। যদি তারা টুলস দিতে না চায়, ডিসকভার ইউর ওন টুলস, ঠিক আছে। সো আপনি টুলস ইউজ করবেন, আপনি আপনার নলেজ থেকে টুলস বের করবেন এবং ইয়ে করবেন। তারপর আবার সিনিয়রদের কাছ থেকে শিখবেন যে কোন টুলস ইউজ করলে আরো বেশি পারফেক্টলি ইউজ করা যায়, তখন ওইটাকে অ্যাডপ্ট করবেন। এইভাবে আপনি আগাবেন, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং একটা সময় যে আপনি লিড দিবেন টিমটাকে। এটাই হলো মানে ক্যারিয়ার পথ যদি বলেন তাহলে এইভাবেই। আর কার কোনো কোশ্চেন আছে? যে কোনো কোশ্চেন, অফ অন দ্য ট্র্যাক হতে পারে, অফ দ্য ট্র্যাক হতে পারে, কোনো সমস্যা নেই। স্যার আমার একটা question ছিল। কিছু হ্যাঁ, আরাফাত। স্যার আপনি বলছিলেন যে সানডেতে হচ্ছে একটা মিটিং, এমনি জাস্ট একটা মিটিং। হ্যাঁ, এটা ক্যাজুয়াল, জাস্ট আমি থাকবো অনলাইনে। যদি আপনারা মনে করেন যে আপনারা
যে কোনো কোশ্চেন, ক্যারিয়ার নিয়ে কোশ্চেন হতে পারে, ওইটা বুঝি নাই, রাফলি মানে জাস্ট কোনো টপিকস নাই, এমনি গল্প করা বলতে পারেন। সো সেম জি টাইম স্যার। সানডেতে এনি কোশ্চেন আপনাদের যদি মনে হয় যে এটা না ওইটা না ওইটা, জাস্ট আমরা গল্প করবো কিছুক্ষণ। যদি আপনারা মনে করেন ইউ ক্যান জয়েন উইথ মি, আমি আপনাকে ওই লিঙ্কটা শেয়ার করে দিব আমাদের ওকে গ্রুপ। স্যার। সো অনেকেই হয় কি যে একটু শাই ফিল করে, বাট ওইটাতে যেহেতু ফর্মাল কিছু থাকবে না, যে কোনো কিছু আপনি আস্ক করতে পারেন, সমস্যা নেই। আর কোশ্চেন করতে হবে, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট, নিজেকে ওই জায়গাতে নিতে হবে। কোশ্চেন যদি না করতে পারেন শেখাটা অপূর্ণ থেকে যায়। যে কোনো কোশ্চেন, এটা কে হাসবে, কে ইয়ে করবে, এটা করা যাবে না। যে কোনো কোশ্চেনই করবেন, এটা নট নেসেসারি যে টপিকস এর মধ্যে হইতে হবে এরকম না। এরকম না যে আমি আপনাদের ফর্মাল টিচার, এরকম না যে আপনি আমাদের, উই আর ফ্রেন্ডস টুগেদার, ঠিক আছে? সো আমরা এখানে ফান করতে করতে যতটুকু শেখা যায়, আমি চেষ্টা করব যতটুকু আপনাদেরকে আগায় দেওয়া যায়। যদি আপনারা ক্যারিয়ার ইয়েতে করেন, কিউএতে করেন, কিউএতে যদি নাও করেন, আপনার অনেকগুলো নলেজ গেইন হবে, যেটা দিয়ে হয়তো পরবর্তীতে সফটওয়্যার লাইন ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করেন, সেগুলো আপনাকে কিছুটা সাপোর্ট দিবে। মানে টুলস গুলো জানবেন আরো ডিপলি। আমি ডিপলি যেতে একটু ভয় পাচ্ছি, কারণ আপনারা অনেকেই মানে বলছেন যে এটা বুঝতেছি না, ওটা বুঝতেছি না, এই জন্য আমি টুলসটাকে বাদ দিয়ে দিয়েছি, আসানাটাকে বাদ দিয়ে দিয়েছি আপাতত। আমি এখন এক্সেলে চলে আসছি। এক্সেলে আপনারা দেখেন, এক্সেলে আপডেট দেন, যেটা খুব কমন, এভরিওয়ান ক্যান ডু। আমি এই জন্য আবার স্ল্যাক থেকে সরে আসছি মেসেঞ্জারে। আর স্ল্যাকটা একটু হেভি, মানে একটু কর্পোরেট বা একটু ইয়ে টাইপের। আসানাটাও আপনাদের জন্য কঠিন মনে হচ্ছে, জন্য আমি এক্সেলে চলে আসি। এক্সেল ফরম্যাট আজকে দিয়ে দিব, ওইটাতে আপনারা আপডেট দিন, তাতে আমি হ্যাপি। কিন্তু আপনারা যদি কন্টিনিউ করেন, আপনাদের যদি একটা বার্ডেন মনে না হয়, এই জন্য আমরা ওই প্ল্যাটফর্ম থেকে সরে আসছি, যে আমরা ক্যাজুয়াল প্ল্যাটফর্ম দিয়ে করি। যদি আপনারা ওইটা চান, আমরা ওইটাও মেনটেন করব, বাট এটাও মেনটেন করব, যাতে আপনারা দুই ফ্লেভারই পান এবং দুইভাবে যাতে আপনারা মেনটেন করতে পারেন। তবে এটা মনে রাখবেন, যদি মেনটেন না করেন তাহলে আমাদের জন্য কঠিন। কারণ আপনি যদি আমরা প্রত্যেকটা ক্লাসই আপ করে দিচ্ছি, আপনারা যদি মিস হয় ডেফিনেটলি আপনি ওইটা দেখে নেবেন, আর পরপর দুইটা ক্লাস মিস দিবেন না। এটা দিলে একটা কনসিস্টেন্সি লস হয়, তো এরপরে দেখবেন যে আপনারা আগ্রহ থাকতেছে না এটাতে, ঠিক আছে? সো এটাই। তো আমরা আপনাকে রিয়েল প্ল্যাটফর্ম দিচ্ছি, যাতে আপনি টেস্ট করতে পারেন এবং ওইখানেই আপনি আপনার ইয়েটা চেক করতে পারেন। এবং আপনারা যখন যেমন একটা ইস্যু যদি বের করেন, আপনি যখন দেখবেন যে ডেভেলপার কাজ করতেছে, আপনাকে আবার অ্যাড্রেস করে বলতেছে যে এটা এখন হয়ে গেছে, টেস্ট করো। তো এই ফ্লেভারটা আমি চাচ্ছি যে আপনারা হ্যাবিট করেন, মানে হ্যাবিচুয়েট হন আর কি। তো এটাতে আপনার সুবিধা হবে কি, যে আপনি এটা ফিল পাবেন, কর্পোরেট ফিল, যে কিভাবে কাজ করে, কিভাবে যেখানে যান না কেন আপনি, যে কোনো প্রফেশনে যান না কেন, আপনার চেইন মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো টুলস, এখন তো সবকিছু ইমেইলে হয় অনেক অনেক জায়গায়, কেউ সফটওয়্যার ম্যানেজমেন্ট টুলস ইউজ করে, কেউ হয়তো করে না। বাট যে মিডিয়ামে যান, আপনাকে রিপোর্টিংটা কি, আপনি ভার্বালি রিপোর্ট করতে পারেন, টেক্সট বেস করতে পারেন, টুলস ইউজ করতে পারেন। রিপোর্ট করতে হবে এটা কনফার্ম, কিন্তু কোন টুলস ইউজ করবেন, এই যে বললাম, টুলস কিন্তু ভ্যারিয়েবল, টুলস কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু প্রসেসটা চেঞ্জ হয় না। প্রসেসটা প্রসেসের মতো চলে। এখন আপনাকে হজ করতে হলে এখান থেকে আপনাকে সৌদি আরবে যেই করতে হবে, কিন্তু প্রবলেমটা হলো আপনি কিভাবে যাবেন। আপনি সাথেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন, সাইকেল চলেও যেতে পারেন, ইয়ারেও যেতে পারেন। সো যাওয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো ওখানে টাইমলি পৌঁছানো এবং রিচুয়াল গুলো করা, এটি হলো ইম্পর্টেন্ট। তো আপনি এটা মনে রাখবেন, আপনার প্রসেসটা সবসময় মাথায় রাখবেন, প্রসেসের বাইরে যাবেন না। আর সেকেন্ড হলো যে টুলস আপনি হাতে লিখে করলেও এটা অ্যাগ্রি হবে, যদি আপনার সিস্টেম চায় বা ইয়ে না চায়, ওইটাতে কোনো ভুল নাই। টুলস আপনি স্মার্ট ইউজ করতেছেন না ব্যাকডেটেড ইউজ করতেছেন, ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হলো আপনি কত ইন্টেলিজেন্টলি আপনার আউটপুট গুলো দিতে পারতেছেন। সো টুলস এখানে ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো প্রসেস। টুলস আপনি আপনার স্মার্টনেস অনুযায়ী যতটুকু ডেভেলপ করতে পারেন, যত স্মার্ট টুলস ইউজ করতে পারেন, এটা আপনার জন্য বেনিফিট। কিন্তু প্রসেসটা ফলো করতে হবে, প্রসেসটা সবাই ওই যে ম্যাথমেটিক্সের ল গুলা যা আছে সেরকম, কেউ হয়তো ক্যালকুলেটর ইউজ করবে, কেউ হাতে করবে, কেউ দেখি যে এখন বাচ্চা কাচ্চারা দেখি মুখে অনেক কিছু করতে পারে। তো এটা ভ্যারি, কিন্তু দুইটা রেজাল্ট কিন্তু একই আসবে, হয়তো একটু ডিলে হবে, হয়তো একটু স্মার্টলি একটু আগে আসবে, কিন্তু রেজাল্ট একই আসবে। প্রসেসটা হয়তো প্রসেসটা একই, মানে সবাই যোগের জায়গায় বিয়োগ করবে না, বিয়োগের জায়গায় যোগ করবে না, গুণের জায়গায় ভাগ করবে না, কিন্তু মিডিয়ামটা ডিফারেন্ট বা টুলসটা ডিফারেন্ট।
তো এনিওয়ে আজকে রাখি, অনেক রাত হয়ে গেল। আর কালকে তো ক্যাজুয়াল মিটিং হচ্ছে একই টাইম 8:30 থেকে